হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বারুইপুর কম্পিটিটিভ সেন্টার। তো আমি যে সিরিজটা শুরু করেছিলাম সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস মক সিরিজ, এবং আমি একদিন এক একটা বিষয়ের উপরে আনি। অলরেডি আমি 4টে ভিডিও আপলোড করে দিয়েছি। আজকে হচ্ছে 5 নম্বর পর্ব, এবং আজকে যে বিষয়টা সেটা হচ্ছে ইকোনমির উপরে আমি কোশ্চেন এনেছি। তোমরা অবশ্যই এই কোশ্চেনগুলো আমার উত্তর বলার আগেই চেষ্টা করবে, দেখবে তোমাদের কত স্কোর হচ্ছে। এর আগে আমি পলিটি, হিস্ট্রি, জিওগ্রাফি, ঠিক আছে, এই সমস্ত মানে একদিন এক একটা বিষয়ের উপরে আমি ভিডিও আনছি। তো এইভাবে ডাব্লিউবিসিএস হওয়ার আগে পর্যন্ত আমি 24টা টোটাল ভিডিও আনবো, এবং এই প্রত্যেকটা ভিডিও থেকে তুমি দেখবে কোশ্চেন কমন আসতেই হবে। তার কারণ আমি এই সমস্ত প্রশ্ন বিগত মানে বছরে যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছিল সেগুলো, এবং বাকি যে সমস্ত পরীক্ষায় যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন বারবার পরীক্ষায় আসে সেগুলোই আমি নিয়ে এসেছি। তো তোমরা অবশ্যই জানাবে যে তোমাদের কেমন লাগছে। আর এখানে আমি শুধুমাত্র উত্তর বলে বেরিয়ে যাব না, ঠিক আছে, বাকি যে অপশানগুলো আছে সেখান থেকে যে সম্ভাব্য যত প্রশ্ন হতে পারে সেগুলো আমি বলে বলে যাব। তো চলো শুরু করা যাক। প্রথমেই 1 নম্বর প্রশ্নটা কি বলছে? বলছে ভারতের জাতীয় আয় অর্থাৎ ন্যাশনাল ইনকাম প্রথম বৈজ্ঞানিক পদ্ধতিতে কে পরিমাপ করেছিল? এটা কি হবে? এটা হবে ডক্টর VKR রাও। দেখো এখানে অপশান এতে আছে দাদাভাই নৌরোজি। তোমরা সবাই জানো এনাকে আমরা কি বলি, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া, তাই না? এবং বলে রাখি ইনি কিন্তু প্রথমবারের জন্য কিন্তু ন্যাশনাল ইনকাম ইনি মেপেছিলেন, ঠিক আছে, এবং পার ক্যাপিটাল ইনকাম 20 টাকা করে উনি বের করেছিলেন। কিন্তু এনারটা সাইন্টিফিক ছিল না। যদি প্রথম সাইন্টিফিকভাবে বলা হয় তাহলে হচ্ছে ডক্টর VKR রাও। আর দাদাভাই নৌরোজি নিয়ে আর একটা প্রশ্ন খুব আসে। এনার একটা বই ছিল, সেই বইটার নাম কি? পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল অফ ইন্ডিয়া। পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল অফ ইন্ডিয়া। এবং এই বইয়েতে তিনি একটা থিওরি দিয়েছিলেন, সেই থিওরিটার নাম হচ্ছে ড্রেন অফ ওয়েলথ, ঠিক আছে, ড্রেন অফ ওয়েলথ। এইটা খুব গুরুত্বপূর্ণ, বারবার পরীক্ষা আসে। এখানে দেখো আছে প্রফেসর মোহালানবিস, ঠিক আছে, এই প্রফেসর মোহালানবিস ইনি হচ্ছে কি, এনার নামে হচ্ছে সেকেন্ড 5 ইয়ার প্ল্যানটা এনার নামে হয়েছে। আমি পরবর্তীতে আসছি। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন কি খুব আসে, নীতি আয়োগ এর বর্তমান কাঠামো অনুযায়ী এর চেয়ারপারসন কে হন? প্রথম কথা, একটা প্রশ্ন যেটা আগের বছর কি তার আগের বছর এসেছিল, নীতি আয়োগের ফুল ফর্ম, এটা বহু পরীক্ষায় আসে, ঠিক আছে। নীতি আয়োগের এন মানে কি? এন মানে হচ্ছে ন্যাশনাল। এই যে আই মানে হচ্ছে ইনস্টিটিউশন, ঠিক আছে, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। ট্রান্সফর্মিং ইন্ডিয়া, ঠিক আছে, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, এটা হচ্ছে নীতি আয়োগ, ঠিক আছে। দেখো এবার এই যে নীতি আয়োগ, এই নীতি আয়োগ কাকে রিপ্লেস করেছিল আমি সবটা বলে দিচ্ছি, ঠিক আছে। তোমরা উত্তর তো আশা করি এতক্ষণে দিয়ে দিয়েছো। এই নীতি আয়োগ প্রথম কথা হচ্ছে এস্টাবলিশ কবে হয়েছিল? এস্টাবলিশ হয়েছিল আমাদের যখন 2014 সালে সরকার পরিবর্তন হয়, ঠিক আছে, ঠিক তার পরের বছর অর্থাৎ 2015 সাল থেকে নীতি আয়োগ আসে, এবং এটা শুরু হয়েছিল কত? 2015 1 জানুয়ারি থেকে, ঠিক আছে। এইটা কাকে রিপ্লেস করেছিল তখন আমাদের প্ল্যানিং কমিশন যেটা ছিল, ঠিক আছে, প্ল্যানিং কমিশন যেটা ছিল সেইটাকে রিপ্লেস করেছিল, ঠিক আছে, যেটার মাধ্যমে আমাদের 5 ইয়ার প্ল্যান হতো। আর এর সবসময় চেয়ারম্যান, এই যে নীতি আয়োগের হচ্ছে চেয়ারম্যান কে হয়? দেশের প্রধানমন্ত্রী। সুতরাং এই মুহূর্তে দেশের প্রধানমন্ত্রী কে আছে? নরেন্দ্র মোদী। সুতরাং নরেন্দ্র মোদী হচ্ছে নীতি আয়োগের চেয়ারম্যান। এবার দেখো এটা তো সত্য যে নীতি আয়োগের চেয়ারম্যান হতে পারে নরেন্দ্র মোদী, কিন্তু উনি তো আর এই সবসময় নীতি আয়োগ নিয়ে পড়ে থাকতে পারেন না। তাই জন্য একজন ভাইস চেয়ারম্যান তোমাকে রাখতেই হবে যে অ্যাকচুয়ালি কাজটা করে, ঠিক আছে। ভাইস চেয়ারম্যান এই মুহূর্তে আছে কে? অশোক কুমার লাহোরি, ঠিক আছে, অশোক কুমার লাহোরি, ইনি হচ্ছে ভাইস চেয়ারম্যান। এবং নীতি আয়োগের একজন সিইও থাকে, ঠিক আছে, সিইও থাকে, তিনি এখন কি আছে? বিভিআর সুব্রমণিয়াম হচ্ছে সিইও, ঠিক আছে। এইগুলো কারেন্ট অ্যাফেয়ার্সেও চলে আসতে পারে। তো এখানে বাকি অপশান কী কী ছিল দেখো, তাহলে এখান থেকে তুমি নিজে এতক্ষণে বুঝে গেছো যে নীতি আয়োগের চেয়ারম্যান বা চেয়ারপারসন কে হচ্ছে? পিএম, অর্থাৎ এখানে ভারতের প্রধানমন্ত্রী হচ্ছে উত্তর। এইবার দেখো ভারতের রাষ্ট্রপতি, বর্তমান রাষ্ট্রপতি কে আছেন? দ্রৌপদী মুর্মু আছেন। তোমরা সবাই জানো ইনি কততম রাষ্ট্রপতি, এটা আমাকে কমেন্ট করে জানাবে। আর কেন্দ্রীয় অর্থমন্ত্রী তোমরা সবাই জানো নির্মলা সীতারামন, তাই না? ইনি হচ্ছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আর এই মুহূর্তে ভারতের রিজার্ভ ব্যাংকের গভর্নরকে সঞ্জয় মালহোত্রা, তাই না? সঞ্জয়
মালহোত্রা, ইনি হচ্ছে এই মুহূর্তে ভারতের রিজার্ভ ব্যাংকের বা RBI এর গভর্নর। ঠিক আছে, এই টাইপের কোশ্চেনগুলো কারেন্ট অ্যাফেয়ার্স যখন তখন পরীক্ষায় চলে আসে। নেক্সট, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, ইন্দিরা গান্ধী এই জিনিসটা করেছিলেন। কি প্রশ্নটা বলছে, ভারত কত সালে প্রথমবার 14টি বড় বাণিজ্যিক ব্যাংকে জাতীয়করণ বা হচ্ছে ন্যাশনালাইজেশন হচ্ছে করে? এইটা কে করেছিল? এটা ইন্দিরা গান্ধী করেছিল। এটা একটা বোল্ড স্টেপ ছিল। ঠিক আছে, ভারতের যে ইকোনমি তাতে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তাই জন্যই দেখবে বহুবার এই প্রশ্নটা কিন্তু তোমরা দেখতে পাও। এটা কত সালে হয়েছিল? এটা হয়েছিল 69-এ। ঠিক আছে, 1969। ঠিক এই বছরই তোমাদের এই বছরেই ইসরোও কিন্তু তৈরি হয়েছিল। সে যাই হোক, তো 69-এ কী হচ্ছে, 14টা ব্যাংক হচ্ছে রাষ্ট্রীয়করণ করা হচ্ছে। এছাড়াও দেখো এখানে 1980 সাল আছে। এই 69-এ কত বলেছিলাম, 14টা ব্যাংক। আর 1980 সালে কত হচ্ছে, 1980 সালে আরও হচ্ছে 6টা ব্যাংকে কিন্তু জাতীয়করণ করা হচ্ছে। এবার দেখো এখানে 49 আছে। 49-এ কী হয়েছিল? 49-এ হয়েছিল হচ্ছে RBI, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এইটাকে ন্যাশনালাইজ করা হয়েছিল বা জাতীয়করণ করা হয়েছিল। আর এখানে দেখো 55 আসলে আমাদের কি মনে পড়ে? SBI। ঠিক আছে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, তার গঠন হয়েছিল 55-এ। নেক্সট, 4 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে ভারতীয় অর্থনীতিতে রেপো রেট এবং রিভার্স রেপো রেট কে নির্ধারণ করে? আচ্ছা, প্রথম কথা, রেপো রেট এবং রিভার্স রেপো রেট এই জিনিসটা কি আমাদের জানতে হবে। ঠিক আছে, তো আমি আগে জিনিসটা বলে দিই। ঠিক আছে, পুরো তোমাদের আমি পড়িয়ে দেবো। ঠিক আছে, জিনিসটা কি তোমরা অটোমেটিক বুঝে যাবে। এই জিনিসগুলো মানে খুব গুরুত্বপূর্ণ টার্ম, তো একটুখানি জানতে হয়। দেখো, আমি প্রথমে তোমাদের একটা বলি। এখানে ধরো আছে RBI। তোমরা সবাই জানো RBI হচ্ছে বাবা, তাই না? কেন বাবা বললাম? RBI-এর আন্ডারে থাকে সমস্ত ব্যাংক। ঠিক আছে, যেমন তুমি বলো SBI থাকতে পারে, অ্যাক্সিস ব্যাংক থাকতে পারে, UBI আছে, ধরো পাঞ্জাব আছে, সমস্ত ব্যাংকগুলো ধরো আছে। ঠিক আছে, পাঞ্জাব ব্যাংক যদি এখন ইন্ডিয়ান ব্যাংক হয়ে গেছে, যাই হোক ব্যাংকগুলো আছে। এবং তার নিচে কি আছে? তার নিচে আছে জনতা। ঠিক আছে, নিচে মানে কি? নিচে মানে কিছু নয়, RBI টাকা এদের ধার দিতে পারে। আবার এই সমস্ত ব্যাংকগুলো কী হয়, জনতা বা বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালিস্ট যাই হোক না কেন তাদেরকে ধার দেয়, তাই না? জনতা তো ডিরেক্ট RBI-এর কাছ থেকে ধার নিতে পারে না, টাকা লোন নিতে পারে না। তাহলে RBI কী করে? RBI-এর প্রচুর টাকা। RBI কী করছে? RBI এই ব্যাংকগুলোকে ধার দিচ্ছে। ঠিক আছে, এবার RBI তো শুধু শুধু ধার দেবে না ব্যাংককে। ব্যাংকে ধার দিলে ব্যাংক তো ব্যবসা করে টাকা নিয়ে, তাই না? সবই টাকার খেলা, সবই ফান্ডা হচ্ছে ব্যবসা করার, ব্যাংক নিয়ে লাভ করবে। তাহলে RBI কি বলবে? RBI বলবে, এই শোন, তুই আমার না একটা কাজ কর, 5% সুদ দিবি, কিন্তু আমি তোকে টাকা দিলাম, 5% আমাকে সুদ দিবি। ঠিক আছে, এইবার ব্যাংক তখন কি করে? ব্যাংক মানুষের কাছ থেকে সেটা হয়তো 7%-এ নিচ্ছে, আমি কথার কথা বলছি। ঠিক আছে, এই যে RBI-এর যে সুদ নেওয়ার ব্যাপার, ঠিক আছে, এই RBI যে এই সুদটা নিল, এটা বিভিন্নভাবে নেওয়া যায়। ঠিক আছে, তার মধ্যে একটা হচ্ছে তোমার MSF। নাম দেখে ভয় পেও না। MSF মানে কিছু না, RBI যখন ব্যাংকে কি করে, একদিনের জন্য টাকা ধার দেয়, সেটাকে MSF বলে। ঠিক আছে, মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটি বলে এটাকে। RBI একদিনের জন্য টাকা ধার দেয়। এবার তুমি বলবে, এই পাগল আছে নাকি? ব্যাংকগুলো একদিনের জন্য কে টাকা ধার চায়? আমি যদি বলি 31 ডিসেম্বর, ঠিক আছে, 1 জানুয়ারি, এই সমস্ত দিনগুলো, 15ই আগস্ট, সবাই ছুটির মুডে থাকে, সবাই টাকা ট্রানজ্যাকশান করে যাচ্ছে, ব্যাংকে টাকা শর্ট পড়তে পারে, RBI-এর কাছ থেকে একদিনের জন্য টাকা ধার নেয়, কারণ জানে যে পরের দিন মানুষ আবার পকেট বাঁচিয়ে চলবে। সুতরাং কী সিস্টেম বুঝতে পারছো? আর এখানে কী হয়, একদিনের জন্য তো RBI বিশাল টাকা এখানে মানে রেট মারে আর কি। ঠিক আছে, বহুত পার্সেন্টেজ ব্যাংকের কাছ থেকে লুটে নেয়, মানে সুদ অনেক বেশি করে দেয়। ঠিক আছে, আর একটা হয়, সেটা কি? সেটাকে বলছে রেপো রেট। এখানে যেটা নিয়ে কথা হচ্ছে, রেপো রেট মানে কি? রেপো রেট মানে হচ্ছে 14 দিন, মানে ওই একদিনের থেকে বেশি, কিন্তু 14 দিনের মধ্যে টাকাটা ব্যাংক আবার ফেরত দিয়ে দেবে RBI-কে। 14 দিনের জন্য যে ধারটা দেয় সেটা রেপো রেট। এটা মিডিয়াম মোটামুটি সুদ নেওয়া হয়। ঠিক আছে, আর একটা হয় বেস রেট। এটা লং টার্ম। ঠিক আছে, হয়তো 1 বছর 2 বছর, 14 দিনের বেশি, 14 দিনের বেশির জন্য হয় বেস রেট। এই সুতরাং RBI ধার দেয় এই এত কটা সুদের মাধ্যমে। এবার বলছে এই রেপো রেট। ঠিক আছে, এইবারে কি হয়, রেপো রেট তো এইটা হলো। এইবারে মাঝে মধ্যে কী হয়, RBI ব্যাংকগুলোর কাছ থেকে টাকা নেয়, RBI ব্যাংকগুলোর কাছ থেকে টাকা নেয়। ঠিক আছে, তখন কি হয়? তখন হয় রিভার্স, মানে খেলাটা সেই উনো খেলা যেমন হয় না, রিভার্স হয়ে গেছে, তখন হয়ে যায় রিভার্স রেপো রেট। আমি বোঝাতে পারলাম? রিভার্স রেপো রেট মানে উল্টে গেল ব্যাপারটা, RBI এবার টাকা নিচ্ছে, রিভার্স রেপো রেট। তাহলে এই পুরো যে ট্রানজাকশানটা খেলে কে? RBI না? ঠিক আছে, RBI খেলবে, তার কারণ ও টাকা দিচ্ছে, ওই ঠিক করবে। আবার কি বদমাইশ দেখো, ও যখন ব্যাংকের কাছ থেকে টাকা নিচ্ছে তখনও ও ঠিক করবে ও ব্যাংকে কত সুদ দেবে।
সুতরাং পুরো খেলাটা খেলে কি আরবিআই। তাহলে অপশান কী হবে? রেপো রেট আর রিভার্স রেপো রেট কে নির্ধারণ করে? রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বোঝা গেল? আমি চেষ্টা করেছি অল্পের ছোটোর মধ্যে দিয়ে পুরো জিনিসটা বুঝিয়ে দেওয়ার। নেক্সট দেখো, বলছে 5 নম্বর কি হচ্ছে, বলছে ভারতে জিএসটি, ঠিক আছে, বা গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, যেটা কত সাল থেকে কার্যকর করা হয়। ঠিক আছে, আমি সবাইকে মনে রাখার জন্য খুব সিম্পলভাবে বলি, 16 এবং 17 পরপর 2 বছর ভারতের অর্থনৈতিক বাজারে বা অর্থনৈতিক ইতিহাসে পরপর 2 বছর খুব দুটো গুরুত্বপূর্ণ অধ্যায়। তার কারণ কি? 16তে হয়েছিল নোটবন্দি আর 17 হয়েছিল জিএসটি। ঠিক আছে, 1 জুলাই 2017 সাল, পরপর 2 সাল মনে রাখবে। 16তে নোটবন্দি হয়েছে এবং 17 কী হয়েছে? 17 হয়েছে জিএসটি। ঠিক আছে, এইবারে এই জিএসটি যখনই আসে তখন আমার তো মন ভরে না, কারণ জিএসটি নিয়ে সব জানতে ইচ্ছা করে। ঠিক আছে, আচ্ছা, জিএসটি যদি আমি বলি, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, এটা প্রথম কোন দেশ করেছিল? সেটা হচ্ছে ফ্রান্স। কিন্তু ইন্ডিয়া কাকে ফলো করেছিল? ইন্ডিয়া কানাডার মডেলটা ফলো করেছিল। ঠিক আছে, আর জিএসটি নিয়ে আরেকটা যেটা আসে সেটা হচ্ছে জিএসটি কী ধরনের ট্যাক্স টাইপ। যদি বলে জিএসটি কী ধরনের, জিএসটি হচ্ছে ইনডিরেক্ট, তাই না? জিএসটি হচ্ছে কি? ইনডিরেক্ট ট্যাক্স। আর জিএসটি কাকে রিপ্লেস করেছিল? আগে জিএসটির বদলে কী ছিল? ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স, তাই না? ভ্যাট ছিল। এবার জিএসটি স্ল্যাব থাকে, তোমরাও জানো জিএসটি 5% হয়, 12% হয়। জিএসটি দেখ কটা স্ল্যাব আমি তোমাদের বলে দিচ্ছি। একটা হয় 5%, তোমরা জানো, 12%, 18%, আর কি হয়? 28%। এই 4টে স্ল্যাব হয় না? তাহলে জিএসটি স্ল্যাব কটা? জিএসটি স্ল্যাব হচ্ছে 4টে। আর যদি তোমার সংবিধানের দিক দিয়ে জিজ্ঞাসা করে যে জিএসটি কত নাম্বার অ্যামেন্ডমেন্ট, তাহলে কত হবে? 101 নম্বর অ্যামেন্ডমেন্ট। যদি বিল জিজ্ঞাসা করে তাহলে কত হবে? 122 নাম্বার বিল। আর জিএসটি কোন সমিতির সুপারিশে জিএসটি আনা হয়েছিল? সেটা হবে কেলকার কমিটির সুপারিশে। আর কি? আর জিএসটি যদি বলা হয় প্রথম কোন রাজ্য জিএসটি অ্যাপ্লাই করেছিল, সেটা হবে আসাম। তাহলে জিএসটি নিয়ে গোষ্ঠীর মানে সব কিছু হয়ে গেল, জিএসটির যত গোষ্ঠীর যত কিছু আসে, তাই না? মানে মানে ওটা অন্যভাবে নিও না, মানে গোষ্ঠী মানে কি? গোষ্ঠী মানে জিএসটির আগে থেকে পরে পর্যন্ত যত কিছু আছে, তাহলে এটা সমস্ত জিএসটির যত আর কি আছে সমস্ত ইনফরমেশান এখানে আছে। ঠিক আছে, নেক্সট 5 নম্বর পঞ্চবার্ষিকী পরিকল্পনা, 5 ইয়ার প্ল্যান। এটা তো আমাদের এখন আর নেই, এইটাকে রিপ্লেস করেই তো তোমাদের এক্ষুনি পড়ালাম, এইটাকে রিপ্লেস করেই তো আমাদের কী এসে গেল? নীতি আয়োগ এসে গেল, তাই না? বলছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা 5 ইয়ার প্ল্যান মূলত মহালানবিস মডেলের উপর ভিত্তি করে গড়ে উঠেছিল। কোন প্ল্যানটা? ঠিক আছে, মানে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা মহালানবিস মডেলের উপরে ভিত্তি করে গড়ে উঠেছিল? দেখো, এই যে প্রশ্নটা, এটা হচ্ছে একটা টাইমে খুব আসতো, এখন যবে থেকে এই মানে আমাদের এইটা উঠে গেছে না, তবে থেকে পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ে কোশ্চেন খুব কম দেখা যায়। কিন্তু গুরুত্বপূর্ণ কিছু কিছু কোশ্চেন আছে, সেগুলো আমাদের মনে রাখতে হবে। যেমন এই ধরো প্রথম, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হ্যারড ডোমার। ঠিক আছে, কি বলি? হ্যারড ডোমার মডেল, মানে প্রথম 5 ইয়ার প্ল্যানটাকে। এবং এটা 1951 সাল থেকে শুরু করে 1956 সাল পর্যন্ত এই মডেলটা চলে। এই সেকেন্ড মডেলটাই হচ্ছে কি মহালানবিস মডেল। ঠিক আছে, সেকেন্ড মডেলটা, এটা কত সালের থেকে কত সাল পর্যন্ত? এটা চলেছিল 1956 সাল থেকে 1961 সাল পর্যন্ত। ঠিক আছে, এবং আমি এটাও বলে দিই, এই যে হ্যারড ডোমার মডেল, এইটা প্রথমটা আমাদের এগ্রিকালচারের উপরে, প্রথম যেটা সেটা এগ্রিকালচারের উপরে আর কি ফোকাস করা হয়েছিল প্রথম মানে 5 ইয়ার প্ল্যানটা। এবং সেকেন্ডটা হয়েছিল আমাদের ইন্ডাস্ট্রি, সেকেন্ডটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি। ঠিক আছে, সেই এখানে বুদ্ধবাবুর একটা কথা, আমাদের যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধবাবু একটা কথা বলেছিল যে কৃষি আমাদের মানে কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। এইভাবে আমি জিনিসটা মনে রেখেছিলাম যখন আমি প্রথম পড়েছিলাম। প্রথমে কৃষির কথা বলছে, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। সে যাই হোক, আমাদের রাজ্যে আর শিল্প টিল্প তারপরে আর অতটা হয়নি। তো এই হচ্ছে ব্যাপার। আর এই যে থার্ড মডেল যেটাকে আমরা কি বলতে পারি? গ্যাডগিল মডেল। ঠিক আছে, এই তিনটে একটু মনে রাখা দরকার আছে। নেক্সট 7 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক বা আরবিআই কত সালে প্রতিষ্ঠা হয় এবং কবে জাতীয়করণ হয়? আমি অলরেডি বলে দিয়েছি জাতীয়করণটা কবে হয়, তাই না? 1949 সালে জাতীয়করণ হয়। আমি আগেই একটা অপশানে তোমাদের বলে দিলাম, তাই না? কোন অপশানটায় বলে দিলাম? এইটাই দেখো,
এই আরবিআই জাতীয়করণ হয়, এই 3 নম্বর প্রশ্ন এখানেই আমি বলে দিয়েছিলাম। তো তোমরা এখান থেকে তো একটা জিনিস তো বুঝে গেলে যে এতবার বলবো যে তোমাদের রিভিশন হয়ে যাবে, বুঝতে পারলে? তাহলে এটা হচ্ছে জাতীয়করণ। আর প্রতিষ্ঠা কবে হয়? প্রতিষ্ঠা হচ্ছে 1935 সালে। আচ্ছা, আমি এখানেও ডিটেল বলে দিই। প্রথমে ধরো আরবিআই, ঠিক আছে? আচ্ছা, আরবিআই অ্যাক্ট কত সালে এইটা পরীক্ষা আসে? এটা কি 1934 সালে হচ্ছে, কি 1934 সালে হচ্ছে আরবিআই অ্যাক্ট, ঠিক আছে? কমিশন যদি বলে, কমিশন হচ্ছে হিমটন ইয়ং, হিমটন ইয়ং কমিশন। এবং এস্টাবলিশ কবে হচ্ছে? তোমরা সালটা তো অলরেডি জেনে গেছো, আর মনে রাখবে 1 এপ্রিল। ভাবো, 1 এপ্রিল, ঠিক আছে? 1 এপ্রিল। এবং 1935 সালে কী হচ্ছে? আরবিআই আমাদের প্রতিষ্ঠা হচ্ছে। এবং এর প্রথম গভর্নর যদি বলি, ফার্স্ট গভর্নর কী হচ্ছে? ও স্মিথ, ঠিক আছে? ও স্মিথ হচ্ছে ফার্স্ট গভর্নর। আর ফার্স্ট যদি ইন্ডিয়ান গভর্নর বলা হয়, ফার্স্ট ইন্ডিয়ান গভর্নর যদি বলা হয়, তাহলে কী হচ্ছে? সিডি দেশমুখ। সিডি দেশমুখ হচ্ছে ভারতবর্ষের প্রথম গভর্নর। এবং যদি বলা হয় প্রেজেন্ট, প্রেজেন্ট গভর্নর কী হচ্ছে? সঞ্জয় মালহোত্রা। সঞ্জয় মালহোত্রা হচ্ছে বর্তমান গভর্নর, ওটা আমি অলরেডি একবার তোমাদের বলেও দিয়েছি। নেক্সট 8 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে ভারতের অর্থনীতিতে মুদ্রাস্ফীতি, যেটাকে আমরা ইনফ্লেশন বলি, এই পরিমাপের জন্য বর্তমানে কোন সূচককে প্রধান বা হেডলাইন সূচক হিসাবে ব্যবহার করা হয়? আচ্ছা, এইটা যদি 2014 আগে হতো না, তাহলে হতো হোলসেল, মানে তোমার হচ্ছে প্রাইস ইন্ডেক্স, ঠিক আছে? যেটাকে আমরা কি বলতে পারি? পাইকারি মূল্য সূচক, পাইকারি মূল্য সূচক যেটাকে আমরা বলি। কিন্তু বর্তমানে যেটা হয়ে গেছে সেটা কি? সেটা হচ্ছে কনজিউমার প্রাইস ইন্ডেক্স, ঠিক আছে? সিপিআই কম্বাইন্ড, এটাই হবে কিন্তু আমাদের বর্তমানে উত্তর, ঠিক আছে? কিন্তু তোমরা যদি পুরনো বই টইগুলো দেখো, সেখানে কিন্তু তোমরা দেখতে পাবে হচ্ছে অপশান এটা নেওয়া আছে। কিন্তু বর্তমানে যদি আমরা বিচার করি, সেটা হচ্ছে আমাদের অপশান বি, অর্থাৎ কাস্ট মানে কনজিউমার প্রাইস ইন্ডেক্স, এটাকে আমাদের বলতে হবে। নেক্সট 9 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে এটা একটা, এই প্রশ্নটা দেখবে তোমাদের আসবে, ঠিক আছে? কোনো না কোনো পরীক্ষায় তো আসবেই আসবে, ঠিক আছে? যেটা হচ্ছে মানরেগা। তার কারণ আমি বলছি। বলছে গ্রামীণ অঞ্চলে কর্মসংস্থানের জন্য বিখ্যাত প্রকল্প মানরেগা, এটাকে মানরেগা বলা হয়, যেটাকে তোমরা 100 দিনের কাজ বলো গ্রামে গ্রামে অঞ্চলে। এটা কত সালে পাস হয়েছিল? ঠিক আছে, মানরেগাটা পাস হয়েছিল 2005 সালে। 2005 সালে। এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ মানে মানে তোমাদের সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে আরটিআই, রাইট টু ইনফরমেশান অ্যাক্ট। আরটিআইও পাস হয়েছিল 2005 সালে। এছাড়াও ন্যাশনাল ডিজাস্টার যেটা আছে না, সেই ডিজাস্টার যেটা এনডি কি নামটা আমি ভুলে যাচ্ছি, সেটাও কিন্তু ডিজাস্টার অ্যাক্ট যেটা, সেটাও কিন্তু 2005 সালে পাস হয়েছিল। তার কারণ 2004 সালে সেই সুনামি যেটা হয়েছিল, বিখ্যাত সুনামি, ঠিক আছে? তো যাই হোক, তো যেটা বক্তব্য সেটা হচ্ছে এই যে এই মানরেগাকে কেন আমি এত গুরুত্বপূর্ণ বললাম, ঠিক আছে? তার কারণ হচ্ছে মানরেগার নাম এই মুহূর্তে বাড়িয়েছে, এই মানে মানে চেঞ্জ করেছে, পরিবর্তন করেছে। এবং তা নিয়ে অনেক কন্ট্রোভার্সিও হচ্ছিল। যে নাম দিয়েছে ভিবি, ঠিক আছে, বিকশিত ভারত, জি রামজি, ঠিক আছে? এইটা হয়েছে এখন হচ্ছে নাম, ঠিক আছে? যদি পুরোটা মানে বলি আর কি, তাহলে কী হবে? বিকশিত ভারত ফর অ্যান্ড আজীবিকা মিশন, এবং ব্যাকেটে আছে গ্রামীণ, ঠিক আছে? বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ, এইটা হচ্ছে জি রামজির হচ্ছে তোমার মানে ফুল ফর্ম, ঠিক আছে? এবং এইটা তোমরা দেখবে যে পরীক্ষায় কিন্তু এইটা কোথাও না কোথাও একটা আসবে। তার কারণ এইটা খুব কন্ট্রোভার্সি চলেছিল যখন নামটা আসে, কেননা বহু মানুষ বলছিল যে কোনো রকমভাবে একটা রামজি নাম নিয়ে চলে এসছে। এবং নামের থেকেও বড় কথা হচ্ছে এইটা বলা হয়েছিল যে বাংলা হিন্দি মানে হিন্দি মানে ইংরাজি কোনো রকম জুড়ে জাড়ে একটা নাম করে দিয়েছে, এরকম কন্ট্রোভার্সি। কিন্তু এই কন্ট্রোভার্সির থেকেও আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হচ্ছে এই যে আগে যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট যত পরিমাণ টাকা দিত, কেননা এটা খুব গুরুত্বপূর্ণ মানে গুরুত্বপূর্ণ একটা মানে 100 দিনের কাজ হচ্ছে কিন্তু গ্রামের মানুষের জীবিকার একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মানে কর্মসংস্থানের জায়গা। এবং সেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু অধিকাংশ টাকাটা দিত। এবং পরবর্তীকালে কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট এই যে হিস্সাটা, ওদের যে ভাগটা, পার্সেন্টেজটা, সেটা কমিয়ে দিয়েছে। সুতরাং এইটা কিন্তু দেখবে পরীক্ষায় কোথাও না কোথাও কিন্তু দিয়ে দেবে। নেক্সট 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে এইচডিআই, ঠিক আছে, যেটাকে আমরা কি বলি? মানব উন্নয়ন সূচক,
ঠিক আছে, বলছে ভারতের মানব উন্নয়ন সূচক বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, যেটাকে এইচডিআই বলছি, বলছে নিচের কোন ক্ষেত্রে নিচের কোন উপাদানটি ব্যবহৃত হয় না। আমি এইচডিআই এটা নিয়ে, দেখো হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এটা পাকিস্তানের হক, তাই না? পাকিস্তানের যিনি হক আর কি, মিস্টার হক, ঠিক আছে, এম হক, তিনি এইটার উপরে কাজ করেছিলেন এবং এইটার উপরে ওনার সাথে ভারত থেকে আর কি কাজ করেছিলেন যে সে হচ্ছে অমর্ত্য সেন, তাই না? এবং এটা মনে রাখার জন্য আমি বলি সাকাল, SKL, ঠিক আছে, সাকাল বলে না যে তেরে সাকালই পছন্দ নেই মুঝে, তো সাকাল SKL এইটা মনে রাখবে, ট্রিকের জন্য বললাম আর কি। কেন? এস পর হচ্ছে তোমার হচ্ছে স্ট্যান্ডার্ড অফ লিভিং, ঠিক আছে, স্ট্যান্ডার্ড অফ লিভিং, এবং তার মধ্যেই থাকে পার ক্যাপিটা ইনকাম, মানে যত ইনকামটা বাড়বে তত স্ট্যান্ডার্ড অফ লিভিংটা ভালো হবে। সুতরাং এইটা তো আছে, কোনো সন্দেহ নেই। তবে কে ফর কি, কে ফর নলেজ বা এডুকেশান, তাহলে এডুকেশানও আছে, এটাও কোনো সন্দেহ নেই। এবং তারপরে কি আছে, এল ফর হচ্ছে লাইফ এক্সপেক্টেন্সি, সেটাও আছে। তাহলে কি পড়ে রয়েছে, শিশু মৃত্যুর হার, তাহলে এইটা নেই, ঠিক আছে। এইটা পরীক্ষায় কিন্তু খুব আসে। এইচডিআই বেসিক্যালি কি, এইচডিআই হচ্ছে তোমার এই রকমভাবে 0.000 থেকে পয়েন্ট এই মানে তোমার এইটা এর মধ্যে যাদের, তাদেরকে কি বলা হয়, তাদেরকে বলা হয় হচ্ছে তোমার হচ্ছে লো এইচডিআই, ঠিক আছে, লো এইচডিআই, ঠিক আছে। মানে এই মানে একটা বিভিন্ন এই তিনটে সূচক নেওয়া হয়, আরও সূচক আছে, সেগুলো নেওয়া হয় একটা দেশের কেমন তার উপরে ভিত্তি করে তার র্যাঙ্ক ঠিক করা হয়, ঠিক আছে। এবার ধরো এটা হচ্ছে লো, মানে এইটুকুর মধ্যে যারা এই রেঞ্জের মধ্যে পড়ে তারা খুব লো, ঠিক আছে। আবার কি হচ্ছে, এইটা থেকে যদি 0. এর মধ্যে পড়ে তারা মিডিল, ঠিক আছে, মানে মিডিয়াম এইচডিআই, ঠিক আছে। এবার ওদের মধ্যে মানে ভারতটা পড়ে, ভারতের এই মুহূর্তে এইচডিআইতে র্যাঙ্ক কত জানো, 130 এই মুহূর্তে। আগের বছরে ছিল মনে হয় 136 না কত এরকম ছিল, মোটামুটি এই 130, মানে 129টা দেশের পরে আমাদের স্থান। তাহলে ভারত আর এইটার মধ্যেই পড়ছে, মিডিল এর মধ্যেই পড়ছে। এবং এর উপরে যারা এর উপর থেকে একের মানে কাছে আছে, মানে পয়েন্ট এইটা থেকে যারা 1 পর্যন্ত আছে তারা হচ্ছে হাই। এটা ইউরোপের বিভিন্ন দেশ টেস তারা পড়ে যে হাই এইচডিআই। তার কারণ তুমি দেখো না যে কী কী মাপা হয়, এডুকেশান মাপা হচ্ছে, পার ক্যাপিটা ইনকাম মাপা হচ্ছে, লাইফ সে কত বছর বাঁচছে এগুলো মাপা হচ্ছে, ঠিক আছে। সুতরাং এইগুলো তো আমাদের দেশে খুব যে ভালো তা তো আমরা বলতে পারছি না, তাই জন্যই 130 র্যাঙ্ক। নেক্সট কি, 11 নম্বর প্রশ্ন, বলছে ভারতের কোনো ব্যাংকের বেআইনি কার্যকলাপ বন্ধ করা এবং বাণিজ্যিক ব্যাংকগুলিকে লাইসেন্স দেওয়া চূড়ান্ত ক্ষমতা কার হাতে রয়েছে? এটা কি হবে, এই সমস্ত কাজ কে করবে, এটা বলার কোনো মানে জায়গায় রাখে না, সেটা হচ্ছে আরবিআই রাখবে। তার কারণ কি, ব্যাংকিং রেগুলেটিং অ্যাক্ট হয়েছিল একটা, ব্যাংকিং রেগুলেটিং অ্যাক্ট, কত সালে, 1949। এটা সমস্ত কিছু ক্ষমতাগুলো আরবিআইয়ের হাতে দিয়ে রেখেছে, ঠিক আছে। নেক্সট 12 নম্বর, বলছে শেয়ার বাজারের অনুচিত লেনদেন নিয়ন্ত্রণ এবং বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার দায়িত্বে নিয়োজিত প্রধান নিয়ন্ত্রক সংস্থা কোনটা? সোজা কথা, শেয়ার মার্কেটে কোনো ঘোটালা মোটালা হচ্ছে কি না সেইটার জন্য কাকে হচ্ছে রাখা হয়েছে, ঠিক আছে। দেখো এখানে এই যে মানে তোমাদের আমি একটা কথা বলে দিই, আচ্ছা আমি আগে উত্তরটা বলে দিই, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে সেবি, ঠিক আছে। এটাকে কি বলা হয়, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, ঠিক আছে, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, ঠিক আছে। এটার হচ্ছে মানে সমস্ত শেয়ার মার্কেটে যত কিছু আছে মানে এগুলো হচ্ছে সব নিয়ন্ত্রণ করে কে, এটাকে সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, যেটাকে আমরা শর্টে কী বলি, সেবি বলি, ঠিক আছে। এইবার আমি তোমাদের বলি, সেবি গঠন হয়েছিল যদি বলি এস্টাবলিশ কত সালে, 1988 সালে হচ্ছে কি সেবি গঠন হয়েছিল, ঠিক আছে। কিন্তু সেইভাবেও অ্যাক্টিভলি কাজ করেনি। এরপরে তোমরা সবাই জানো 1991 1992 সালে তোমরা হর্ষাদ মেহতা স্ক্যাম বলে একটা স্ক্যাম হয়েছিল আমাদের দেশে, ঠিক আছে। এবং ওই হর্ষাদ মেহতা না পুরো একদম মানে দেশকে পুরো হিলিয়ে দিয়েছিল, ঠিক আছে। পুরো দেশের আর কি মানে ইকোনমির 12টা বাজিয়ে দিয়েছে একটা মানুষ, ঠিক আছে, একটা মানুষ পুরো দেশের ইকোনমির 12টা বাজিয়ে দিয়েছে। তোমাদের যাদের এই সমস্ত বিষয়ে ইন্টারেস্ট, তার একটা ওয়েব সিরিজ আছে স্ক্যাম 1992, অভিষেক বচ্চনের একটা সিনেমাও আছে, কিন্তু স্ক্যাম 1992 বলে যে ওয়েব সিরিজটা আছে, পারলে ওটা দেখো, অসাধারণ লাগবে, ঠিক আছে। যদিও তাদেরকে নায়ক হিসাবে দেখানো হয়েছে, আমি তো কোনোদিনই নায়ক মনে করতে পারি না। এরা দেশের 12টা বাজিয়ে দিয়েছিল, লুফোল খুঁজে খুঁজে দেশের 12টা বাজিয়ে দিয়েছিল, ঠিক আছে। তো যাই হোক, তো এই যে স্ক্যাম 1992, এই যে স্ক্যামটা হয়েছিল হর্ষাদ মেহতা স্ক্যাম, ঠিক আছে,
তার কারণ কি, ওই শুধু শেয়ার মার্কেট, ঠিক আছে, এই যে আমাদের মুম্বাই যেটা আছে না, বোম্বে স্টক এক্সচেঞ্জ, মানে দালাল স্ট্রিটে, ওখানেই সমস্ত ঘটনাগুলো ঘটেছিল, ঠিক আছে, এই স্ক্যামটা। যখনই এই শেয়ার মার্কেটে এত বড় একটা স্ক্যাম চলে আসে, তখন এই যে সেবি, সে অ্যাক্টিভ হয়ে যায়, সে অ্যাক্টিভলি কাজ শুরু করে ওই বছর থেকেই, ঠিক আছে, অ্যাক্টিভলি মানে কাজ শুরু করে ওই বছর থেকেই, ঠিক আছে। এবং এর উপরে বহু, মানে সেবির উপরে তো মানে বহু তোমার কালি লেগেছে, বুঝলে তো। এই মাধবী পুরী বুচ বলে সেবির যে মানে কিছুদিন আগে আগে পর্যন্ত চেয়ারম্যান ছিল, তার নাম ছিল হচ্ছে মাধবী পুরী বুচ, ওনার নামেও কিন্তু কালি লেগেছে, ঠিক আছে। কেন, উনি মোস্ট প্রবাবলি বলা হতো যে মানে অ্যালিজেডলি আর কি, আমি বলবো না যে একদম বলা হতো, যে মোটামুটি ধারণা করা হতো যে উনি মানে থাকো, সব কথা আমি বলছিই না, ঠিক আছে, যেগুলো কন্ট্রোভার্সিয়াল কথা, মোটামুটি বলা হতো যে উনি অনেককে সুযোগ পাইয়ে দেওয়া হতো বলে অভিযোগ আছে, বাস এইভাবে বললে ঠিক আছে। তো যাই হোক, এই হচ্ছে সেবি। আর সেবির বর্তমান চেয়ারপারসন কে আছে, বর্তমান চেয়ারপারসন তুহিন কান্ত পান্ডে, ঠিক আছে, তুহিন কান্তা পান্ডে, এটা হচ্ছে সেবির হচ্ছে তোমার বর্তমান হচ্ছে চেয়ারপারসন, ঠিক আছে। তো এই সমস্ত জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। নেক্সট কি বলছে, বলছে ভারতের রাজস্ব নীতি বা ফিসকাল পলিসি কার দ্বারা তৈরি হয় এবং নিয়ন্ত্রণ হয়। আচ্ছা, আমাদের ফিসকাল পলিসি, ভারতের ফিসকাল পলিসি, রাজস্ব নীতি মানে কি, মানে কার কাছ থেকে কত ট্যাক্স নেবে, জিএসটি কেমন হবে, ঠিক আছে, বা হচ্ছে কেমন কোথায় রেল হবে, ব্রিজ হবে, কোন দেশের কাছ থেকে কত, এগুলো কে ঠিক করে, এগুলো তো আমাদের মিনিস্ট্রি অফ ফিন্যান্সই ঠিক করে। ফিন্যান্স মিনিস্টার আমাদের বাজেট দেয় এইসবের উপরে। তাহলে এটা তো দেখো, এখানে অনেক কোশ্চেন আছে না, তুমি মানে মানে যে তোমার মনে হবে যে আমি জানি না, কিন্তু কোশ্চেনটা তুমি যদি ভাবো, এই ফিসকাল পলিসি নাম শুনি অনেকে বলবে এ কী জিনিস, তাই তো ফিসকালের ট্যাক্স কত, জিএসটি কত হবে, রেলে কত খরচা হবে, কত টাকা কার থেকে ধার নেবো, কী কিনবো না কিনবো দেশের, এগুলো সব কে ঠিক করে, বাজেটে তো ওইগুলোই বলে, দ্য মিনিস্ট্রি অফ ফিন্যান্স মিনিস্টারই বলে। নেক্সট 14 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে কৃষি ও গ্রামীণ উন্নয়নের স্বার্থে নিয়োজিত ভারতের সর্বোচ্চ ব্যাংকিং সংস্থা সংস্থা নাবার্ড কত সালে প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে। চলো, নাবার্ড প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে, 1882, ঠিক আছে। এর থেকেও আরেকটা গুরুত্বপূর্ণ, অবশ্যই সালটা তো গুরুত্বপূর্ণ, নাবার্ডের ফুল ফর্ম দেখো, এই এনএ ফর হচ্ছে ন্যাশনাল, ঠিক আছে, এই এনএ ফর কি, এনএ ফর হচ্ছে ন্যাশনাল, ঠিক আছে, এই এন ফর ন্যাশনাল হয় তো, এখানে পুরো এনএ ফর হচ্ছে কি, এনএ ফর হচ্ছে ন্যাশনাল, আরও ভালো হয় যদি এইভাবে বিষয়টা লিখি, ঠিক আছে, ন্যাশনাল। এই বি ফর ব্যাংক, কাদের জন্য ব্যাংক, কাদের জন্য, ফর ন্যাশনাল ব্যাংক ফর, এটা কি এগ্রিকালচার, অ্যান্ড এটা কি রুরাল ডেভেলপমেন্ট, ঠিক আছে। তাহলে কি বললাম, ন্যাশনাল হলো, ন্যাশনাল ব্যাংক কাদের জন্য, ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, ঠিক আছে। এবং এইটা কোন কমিটির সুপারিশে হয়েছিল, শিবরামন, শিবরামন কমিটির সুপারিশে কিন্তু এই ব্যাংকটা হয়েছিল, ঠিক আছে। তো এইগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। নেক্সট, ছদ্মবেশী বেকারত্ব বা যেটাকে ডিসগুইস আনএমপ্লয়মেন্ট বলা হয়, সেটি কোন ক্ষেত্রে দেখা যায়। আচ্ছা, ছদ্মবেশী মানে কি, ছদ্মবেশী মানে সে তোমার কাছে লুকিয়ে আছে, বেকারত্বটা লুকিয়ে আছে। আমাকে একটা কথা বলো, শিল্পক্ষেত্রে, ইন্ডাস্ট্রিতে এমন কোন লোক লুকিয়ে থাকে, যে লোকটা না থাকলেও কিছু যায় আসে না, বেকার তো সেই, তাই না, যে লোক বেকার সেই ইন্ডাস্ট্রিতে ঘুরতে যায়, যায় না। আচ্ছা, সার্ভিস সেক্টর, ব্যাংকে, যে লোক বেকার সে ব্যাংকে কাজ করতে যায়, যায় না। বাণিজ্যিক ক্ষেত্রে যায়, যায় না। এগ্রিকালচারে যায়, ভালো করে ভেবে দেখো আমি ব্যাপারটা কী বলতে চাইছি, জিনিসটা বোঝো। দেখবে তোমরা যারা একটু গ্রামগঞ্জ থেকে বিলং করো, ঠিক আছে, তোমরা দেখবে যে তোমাদের ধরো ধান কাটা হচ্ছে, হুম, এবার ধরো তোমার আছে 1 কাঠা কি 2 কাঠা জমি, বা ধরো 5 কাঠা জমি, একদম অল্প জমি, সেখানে ধান চাষ হয়েছে, তোমার বাবা তোমার মা গেলেই কাজটা হয়ে যায়, তুমি বাড়িতে চুপচাপ বসে আছো, এখন বেকার আছো, তা বিকালবেলা বসে আছো, বাবা মা কষ্ট করছে, যাই, তুমি না গেলে কি কাজটা হতো না, কমপ্লিট হয়ে যেত, ওই সন্ধ্যেতেই হয়ে যেত, একদিনই হয়তো ধানটা সব তুলে নিয়ে চলে আসতে পারতো। তুমি গেলে, তোমার যাওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি গেছো, তুমি বেকার বলেই ওখানে গেছো, এইটাকেই বলছে ছদ্মবেশী বেকারত্ব। তোমার এখানে বলা হয় মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ লেবার জিরো,
ঠিক আছে, মার্জিনাল প্রোডাক্টিভিটি অফ এ লেবার ইজ জিরো। এটা আরও ভালো হয় দেখবে যখন যাদের জয়েন্ট ফ্যামিলি, ধরো আলু চাষ হয়েছে, ওই বিকালবেলায় সবাই মিলে বাগানের দিকে গেল হাওয়া খেতে, ঠিক আছে, বা ধরো অন্য কোনো চাষ হচ্ছে, আলু চাষ নয়, আলু চাষ তো শীতকালে হয়, হাওয়া খেতে যেতে পারবে না, যাই হোক, ধরো বিকালবেলায় ধরো গেল বাগানে, সবাই মিলে বাড়ির লোক টোক গেল, ওই বাগানের কিছু একটা হচ্ছে, ওই সবাই মিলে একটুখানি ওই গল্প করতে করতে কাজ করে নিল, কিন্তু কাজটা হয়তো দুই থেকে তিনজনের কাজ, সবাই মিলে করলে, কেন বেকার আছে বলেই করছে। এই টাইপের বেকারত্বকে কী বলে? ডিসগুইসড আনএমপ্লয়মেন্ট। ধরো এই আমাদের ধরো ফার্নিচারের দোকান আছে, ঠিক আছে, এবার ধরো আমি সন্ধ্যাবেলায় কোনো কাজ নেই, ধরো আমি গেলাম, গিয়ে ধরো বসে আছি, বসে ওই দেখি দুটো হিসাব, ধরো বাবা বললো যে এই দুটো একটু হিসাব করে দাও তো, দেখো তো করলাম, তা আমি না করলে কি আমার বাবা করতে পারতো না? পারতো। তা তাহলে আমি বেকার আছি বলেই গেছি হয়তো। এটাকে ডিস্টিংগুইশড আনএমপ্লয়মেন্ট বলে, ঠিক আছে, যদিও আমি সেসব জায়গায় যাই না, কিন্তু এই এক্সাম্পলের জন্য হচ্ছে এই কথাটা, ঠিক আছে। তাহলে এইটা তাহলে কোথায় দেখতে পাওয়া যায়? ম্যাক্সিমাম কৃষিক্ষেত্রে দেখতে পাওয়া যায় ম্যাক্সিমাম, তাই জন্যই আমরা কৃষিক্ষেত্রটাকেই ধরবো, ঠিক আছে। এবার চলো বাকি সমস্ত বেকারত্বগুলোকে বলা হোক। আনএমপ্লয়মেন্ট এরকম বহু আছে, ঠিক আছে। প্রথম একটা বলি ওপেন আনএমপ্লয়মেন্ট, আমি পুরো আনএমপ্লয়মেন্ট পুরো চ্যাপ্টার শেষ হয়ে যাবে, দেখবে একটু বলে দিই তাহলে হয়ে যাবে। ওপেন আনএমপ্লয়মেন্ট, ঠিক আছে, এটা কার বলছে? একজন ইচ্ছা আছে তার কাজ করার, ইচ্ছুক, সে ইচ্ছা আছে মানে উইলিং, ঠিক আছে, কিন্তু কাজ পাচ্ছে না। অনেক লোকের আছে দেখবে, তোমাদের মাঠে ঘাটে দেখবে বহু লোক আছে, দেখ না ওদিকে তোদের মালিকের বলে দেখ না কাজ আছে কোনো কিছু, মানে ওর ইচ্ছা আছে কিন্তু কাজ পাচ্ছে না। তাই জন্যই তো সব লোকজন কী হচ্ছে, ইচ্ছা আছে কাজ পাচ্ছে না, তখন কী হবে? তখন এটা হচ্ছে ওপেন, মানে একদম চোখের সামনে দেখা যাচ্ছে বেকারত্ব। এইটার রেজাল্ট কী হয়? একবার একটা পরীক্ষা এসেছিলো যে ওপেন আনএমপ্লয়মেন্টের রেজাল্ট কী হয়, সেখানে একটা অপশানে ছিল মাইগ্রেন্ট লেবার, ঠিক আছে, মানে কি যে সমস্ত লেবাররা অন্য জায়গায় চলে যায়, পরিযায়ী শ্রমিক। ওপেন আনএমপ্লয়মেন্ট তোমার রাজ্যে যদি বেড়ে যায়, পরিযায়ী মানে ওপেন, একদম ওপেন, মানে সে জানছে চাইছে সে কাজ করতে, কিন্তু সে কাজ পাচ্ছে না, তা সে কী করবে? অন্য রাজ্যে কাজ থাকলে অন্য রাজ্যে চলে যাবে, কেন তার তো ইচ্ছা আছে কাজ করার। তাই জন্য দেখবে আমাদের এখানে কেরালা, দিল্লি, বম্বে সবাই কাজে চলে যায়, তাই না? বিহারের সব থেকে বড় এক্সাম্পল, পুরো বম্বের অটো টেনে যাচ্ছে ওরা, পুরো আমাদের বড়বাজার টড়বাজার সমস্ত জায়গা থেকে বিহারিরা প্রচুর কাজ করছে, তার কারণ ওদের কাজ আছে কিন্তু বিহারে অত কাজ নেই। এটা ওপেন আনএমপ্লয়মেন্ট, একদম চোখের সামনে ভাসছে এই আনএমপ্লয়মেন্ট, ঠিক আছে, 1 নম্বর। 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে সিজনাল আনএমপ্লয়মেন্ট। সিজনাল আনএমপ্লয়মেন্ট মানে কি? ওর সিজনে ও কাজ করলো, যেই সিজন শেষ বেকার, যেমন কৃষি, ঠিক আছে, কৃষি, ধরো কেউ কৃষি কাজ করে, ঠিক আছে, আলু চাষ করেছে শীতকালে, জমিতে আর কোনো চাষ হয় না, ব্যাস বাকি সিজনটা বসে আছে। এবার কী হয়? সিজনাল মানে আনএমপ্লয়মেন্ট যখন হয়, তারা সাধারণত অল্টারনেট কাজগুলোও করে, তাই না? তার মানে দেখবে গ্রামে যারা যতদিন চাষ হচ্ছে ততদিন বাড়িতে রইলো, আর যখন চাষ হচ্ছে না তখন হয়তো কোনো কারখানা ফারখানা কাজে যাচ্ছে, ইট ভাটায় কাজে যাচ্ছে, তাই না? সুতরাং এটাকে সিজনাল বলা হয়। কৃষি কিংবা মেলা, যারা মেলায় দোকান দেয়, তো 4-5 দিন হয়ে গেল ব্যাস কাজ শেষ, তখন অন্য কিছু দেখতে হয়, এটাকে বলা হয় সিজনাল, ঠিক আছে। নেক্সট কি? নেক্সট হচ্ছে এডুকেশনাল। এডুকেশনাল আনএমপ্লয়মেন্ট মানে কি? যে পড়াশোনা শিখে নিয়েছে কিন্তু তার লেভেলে চাকরি পাচ্ছে না, যেটা আমাদের দেশে খুব বেশি। পড়াশোনা তো শিখে নিয়েছে, এবার সে তো পড়াশোনা শিখে আর কৃষিকাজ করতে চাইছে না, বা কোনো মজদুরগিরি করতে চাইছে না, তাই না? সুতরাং ইচ্ছুক কিন্তু সেই লেভেলে কাজ পাচ্ছে না, পড়াশোনার মতো, মানে পড়াশোনাটাকে কাজে লাগিয়ে কাজ পাচ্ছে না। তাহলে কী হচ্ছে? তাহলে সেটা হচ্ছে এডুকেশনাল আনএমপ্লয়মেন্ট। আরেকটা কি? আরেকটা এর মতোই কিন্তু একটু আলাদা, সেটা হচ্ছে আন্ডার আনএমপ্লয়মেন্ট। এটাও পরীক্ষায় আসে। আন্ডার আনএমপ্লয়মেন্ট মানে কি বলতো? তোমরা সবাই আন্ডার আনএমপ্লয়মেন্টের পরীক্ষা দাও, যেমন ধরো ক্লার্কের পরীক্ষা দিচ্ছ, ক্লার্কশিপ, এটা কি আন্ডার আনএমপ্লয়মেন্ট নয়? তোমার লেভেল হচ্ছে গ্র্যাজুয়েশন, তুমি পরীক্ষা দিচ্ছ মাধ্যমিক লেভেলে, ধরো তুমি ক্লার্ক হয়েও গেলে, ওটা কিন্তু তুমি আনএমপ্লয়মেন্টের মধ্যেই পড়ছো, বেকারত্ব তুমিও, কিন্তু সেটা আন্ডার, মানে তোমার যেটা লেভেল তার থেকে লো লেভেলে কাজ করা, এটাকে বলা হচ্ছে আন্ডার আনএমপ্লয়মেন্ট, ঠিক আছে। যেমন ক্লার্কশিপের পরীক্ষা দিচ্ছ, গ্রুপ ডি দিচ্ছ, ঠিক আছে, এসএসসি, এই যে গ্রুপ সি দিলে, তোমাদের ডিগ্রি তো গ্র্যাজুয়েশন লেভেলে, ধরো গ্র্যাজুয়েশন লেভেলে WBCS পেলে তখন বলবে না ঠিক আছে, তুমি হয়তো মিসলেনিয়াস পেলে, পুলিশের সাব ইন্সপেক্টর পেলে, তখন বলবে ঠিক আছে, ঠিক আছে। এইটাকে কী বলে? এটাকে হচ্ছে আন্ডার। আর নেক্সট কি? নেক্সট হচ্ছে আমাদের বড় বাবুরা, সেটা কি? সেটা হচ্ছে ভলেন্টারি আনএমপ্লয়মেন্ট। যারা কি? যারা অলস, বাবার প্রচুর সম্পত্তি,
কাজ করার দরকার নেই, তারা হচ্ছে ভলেন্টারি আনএমপ্লয়মেন্ট। সুতরাং এই সব কটা একটু মাথা রাখবে, পরীক্ষা কিন্তু সব কটাই আসে। নেক্সট 16 নাম্বার বলছে স্বাধীন ভারতের ইতিহাসে কোন সময়কালকে প্রথম পরিকল্পনা বিরতি বা প্ল্যান হলিডে বলা হয়? ঠিক আছে, এটা কখন হবে? এটা হবে 1966 থেকে 1969। ঠিক আছে, ভিডিও বড় হয়ে যাচ্ছে, চলেও যেতে ইচ্ছা করে না। ঠিক আছে, তার কারণ এখানে বলার অনেক কিছু আছে। আমি যদি শুধু এরকম বলে বেরিয়ে যাই তো মজাই পাবে না। ঠিক আছে, মজাই পাবে না, কিছুই হবে না। মানে জিনিসটা শুধু একটা বলে বেরিয়ে যাওয়া মানে ইকোনমি বেকার পড়া। ঠিক আছে, মানে ইকোনমি থেকে যে কটা ক্লাস করাবো ইকোনমি থেকে যেন প্রচুর কমন পাও, এটা আমার বলার ইচ্ছা হচ্ছে। তার কারণ কি? তার কারণ তোমরা সবাই জানো ফার্স্ট প্ল্যান কত সাল থেকে কত সাল হয়েছিল? 1951 সাল থেকে 1956 সাল পর্যন্ত হয়েছিল। সেকেন্ড প্ল্যান কত হয়েছিল? 1956 সাল থেকে শুরু করে 1961 সাল। ঠিক আছে, যেটা মলানবিস মডেল, এটা হচ্ছে হ্যারল্ড ডোমার মডেল। তারপরে কী হচ্ছে? তারপর 1961 সাল থেকে 1966 সাল পর্যন্ত, এটা থার্ড প্ল্যান, কিন্তু থার্ড প্ল্যান হয়ে গেছে ব্যর্থ। ঠিক আছে, থার্ড প্ল্যান কী হয়েছে? থার্ড প্ল্যান হয়ে গেছে ব্যর্থ। তার কারণ কি? তার কারণ 1962 সালে কি হয়েছিল? ইন্ডিয়া চায়নার যুদ্ধ হয়েছিল। 1965 সালে কি হয়েছে? ইন্ডিয়ার পাকিস্তানের যুদ্ধ হয়েছিল। এছাড়াও কী হয়েছিল? এই টাইমে প্রচুর খরা, পরিবেশ আমাদের মানে একদম পরিবেশও আমাদের থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিল। তাই জন্য কী হচ্ছে? তাই জন্য এই প্ল্যানটা পুরো ফেল হয়ে গেছিলো, থার্ড প্ল্যানটা পুরোপুরি ফেল। এবার যখনই ফেল হয়ে যায় তখন কি হচ্ছে? তখন আমাদের আর প্ল্যান চালানোর মতো ক্ষমতা ছিল না। তাই জন্য আমরা কী করেছিলাম? হলিডে করে দিয়েছিলাম। তাই জন্য এটাকে কী বলছে? এটাকে বলছে প্ল্যান হলিডে। বুঝতে পারলে? প্ল্যান মানে কি? প্ল্যান মানে কী হবে? রেলের কি কাজ হবে? ঠিক আছে, এই আগামী বছর এই কী হবে? সত্যি কথা বলতে আগে যখন 5 ইয়ার প্ল্যান ছিল না, মানে মানে বোঝা যেত যে দেশ কী করতে চলেছে। এখন তো বোঝাই যায় না। 5 ইয়ার প্ল্যানটা অ্যাকচুয়ালি খুব ভালো জিনিস ছিল। তার কারণ হচ্ছে প্রথমেই বলে দিত যে আমরা এই 5 বছরে এই জিনিসগুলো করবো, আর না করতে পারলেই ওই ভোট চাইতে আসবে, তখন মানুষকেও বলবে দেখ এইগুলো বলেছিল করবে, করেনি। তো এখন তো ওইসব নেই, এখন প্ল্যানিং কমিশন হয়ে গেছে। তো যাই হোক, এবার এই যে এই থার্ড প্ল্যানটা যেই ব্যর্থ হয়ে গেল, তখন কী হলো? তার পরের বছর থেকে প্ল্যান করার কথা ছিল, কিন্তু প্ল্যান করতে পারিনি, প্ল্যান হলিডেও দেওয়া হয়ে গেছিলো। বোঝা গেল? নেক্সট 17 নম্বর প্রশ্ন বলছে ভারতীয় মুদ্রার আন্তর্জাতিক লেনদেনের মান ধরে রাখতে ফেমা বা ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট আইনটি কত সালে পাশ করা হয়? ঠিক আছে, এটা কত সালে হবে? এটা হবে 1999 সালে। আচ্ছা, আমি বলে দিই, আগে হচ্ছে কি? আগে ছিল হচ্ছে ফেরা। এই ফেরাটা অনেক কঠোর আইন ছিল। ঠিক আছে, অনেক কঠোর। সেখান থেকে অনেক সুবিধা, মানে অনেক ইজি, সেটা হচ্ছে ফেমা। ঠিক আছে, এই ফেমাটা কত সালে হচ্ছে? 1999 সালে আনা হচ্ছে। নেক্সট, ভারতের বৃহত্তম জীবন বীমা সংস্থা এলআইসি বা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, এটা কত সালে প্রতিষ্ঠা হয়? ঠিক আছে, এলআইসি কত সালে প্রতিষ্ঠা হয়? এলআইসি হচ্ছে 1956 সালে এলআইসি প্রতিষ্ঠা হয়। তো এটা নিয়ে আর কিছু বলার নেই। এলআইসি নিয়ে তোমাদের মানে এলআইসি ওপেন মার্কেট অপারেশন, এগুলো এলআইসি বলা যায়, সেগুলো অনেক ডিটেলে বলতে হবে, ছাড়ো। 19টা কী হচ্ছে? 19-এ বলছে নিচের করটি, মানে নিচের কোন করটি বা কোন ট্যাক্সটি সম্পূর্ণভাবে রাজ্য সরকার দ্বারা ধার্য এবং সংগৃহীত? তোমরা উত্তরটাও দাও, ততক্ষণ আমি একটা কথা বলে দিই। তোমাদের যখন আমি শিডিউল পড়িয়েছিলাম, আমি বলেছিলাম ভারতবর্ষের প্রথম 8টা শিডিউল ছিল, পরে আরও 4টে শিডিউল যোগ হয়েছে, মানে বর্তমানে এখন 12টা শিডিউল আছে। ঠিক আছে, এই 12টা শিডিউল বা তপশিল অনেকের মুখস্থ হয় না, তার আমার ট্রিকের মাধ্যমে শর্টসে ভিডিও দেওয়া আছে। তুমি একবার পড়লে এই শিডিউল জীবনে ভুলতে পারবে না, আমার গ্যারান্টি। তুমি লিখবে ইন্ডিয়ান কনস্টিটিউশন শিডিউল বা শুধু শিডিউল তপশিলি বাই বারুইপুর কম্পিটিটিভ সেন্টার, তোমার সামনে ভিডিও চলে আসবে। তুমি একবার পড়লে তুমি মুখস্থ, মানে তুমি করতে পারবে না, এটাকে তুমি মানে কি বলবো, তুমি ভুলতে পারবে না, আমি গ্যারান্টি তার জন্য। ঠিক আছে, আমি এমনভাবেই ট্রিকের মাধ্যমে করে রেখেছিলাম। যাই হোক, তো এই যে 12টা শিডিউলের মধ্যে 7 নম্বর শিডিউলে ছিল কেন্দ্র ও রাজ্যের মানে সম্পর্ক। আমি বলেছিলাম 7 নম্বর মানে মনে রাখবে ধোনি, মহেন্দ্র সিং ধোনি, তাই না? থালাফড়া রিজন 7 নম্বর জার্সি পরে, ও একটা রাজ্যেরও খেলে, ও একটা কেন্দ্রেরও খেলে, তাই না? কেন্দ্র মানে ন্যাশনাল টিমেও খেলে, আর কি আর হচ্ছে স্টেট টিমেও খেলে। তো যাই হোক, যেটা বলার বক্তব্য সেটা হচ্ছে এই 7 নম্বর শিডিউলে যেটা বলা ছিল সেটা কি? সেটা হচ্ছে কেন্দ্র বা ইউনিয়নের 100টা বিষয় নিয়ে বলা ছিল, এখন 2টো কমে গেছে, অনেক বইতে 98 লেখা আছে। রাজ্যর 61টা বিষয় নিয়ে বলা ছিল, এখন 2টো কমে গেছে, অনেক বইতে তার জন্য 59 লেখা আছে। এবং হচ্ছে যৌথ করার বলা ছিল, যৌথ হচ্ছে ব্যাপার বলা ছিল 52টা। এই যে রাজ্যের যে 61টা বিষয় বলা ছিল, তার মধ্যে এই যে ভূমি রাজস্ব স্ট্যাম্প ডিউটি, এটাও কিন্তু বলা আছে, মানে এই বিষয়টা সম্পূর্ণ রাজ্যের, মানে অপশান ডি হবে তোমার উত্তর। বোঝা গেছে? আর বাকিগুলো সব এই যে কর্পোরেট ট্যাক্স সবসময় কেন্দ্রের। এই যে বড় বড় কোম্পানিগুলো আসে ট্যাক্স দেয়, ও তো কেন্দ্রকেই দেবে। ইনকাম ট্যাক্স কেন্দ্রের, কাস্টম ডিউটি এগুলো সব কেন্দ্রের।
নেক্সট 20 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে কোন কমিটির সুপারিশের ভিত্তিতে ভারতের প্রথম আঞ্চলিক গ্রামীণ ব্যাংক বা হচ্ছে রিজিওনাল রুরাল ব্যাংক, যেটাকে আরআরবি বলে, ঠিক আছে, এটা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড নয় কিন্তু, এটা হচ্ছে রিজিওনাল রুরাল ব্যাংক, 1975 সালে প্রতিষ্ঠা হয়েছিল কোন কমিটির সুপারিশে? এটা কি হবে? এটা হবে নরসিংহাম কমিটি, ঠিক আছে। শিবরামন কমিটি আমি তোমাদের এক্ষুনি বললাম যে নাবার্ড, নাবার্ড, নাবার্ডের ফুল ফর্ম কি? ন্যাশনাল ব্যাংক কিসের জন্য? ফর এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, তাই না? নাবার্ড, নাবার্ড কত সালে প্রতিষ্ঠা হয়েছে তোমাদের বলে দিয়েছি, এবং কোন কমিটির সুপারিশে? শিবরামন কমিটি, ঠিক আছে। নিচে দেখো কেলকার কমিটি, তোমাদের আমি এক্ষুনি বললাম জিএসটি নিয়ে যখন পুরোটা বলি, পুরো জিএসটি যখন আমি বলি, তখন দেখো এখানে কেলকার কমিটি আমি বলে চলে গেছি, ঠিক আছে। বারবার রিভিশন হবে, ঠিক আছে, বারবার রিভিশন হবে এবং দেখবে পুরো মুখস্থ হয়ে গেছে, ঠিক আছে। সেই জিএসটি কোথায় গেল? এই জিএসটি দেখো, দেখো এই কেলকার কমিটি আমি বলেছিলাম, তাই না? তো যাই হোক, তো কেলকার কমিটি। 20 নম্বর প্রশ্ন, তাই তো? এই হয়ে গেছে। এবার আরআরবি নিয়ে কিছু বলবো, চলো বলে দিই। আরআরবি রিজনাল রুরাল ব্যাংক, ঠিক আছে। এস্টাবলিশ কবে হচ্ছে? এখানে লেখাই আছে 1975 সালে হচ্ছে কি হচ্ছে, আরআরবি হচ্ছে এস্টাবলিশ হচ্ছে, ঠিক আছে। কিন্তু আরআরবি অ্যাক্ট তার পরের বছর এসেছিল। যদি অ্যাক্ট বলে, অ্যাক্ট হচ্ছে কিন্তু 1976 সালে হচ্ছে আরআরবি অ্যাক্ট হয়েছিল। আচ্ছা, আরআরবি কেন হয়েছিল, এর কারণ কি? তার কারণ হচ্ছে এই যে কৃষক, গ্রামের কৃষক, ক্ষুদ্র চাষি যারা, গ্রামের ছোট ছোট ব্যবসায়ী যারা, তাদেরকে ঋণ দেওয়া, তাদেরকে লোন দেওয়া, এই কারণেই তোমার হয়েছিল। আর এই যে আরআরবি, এই আরআরবিটা কার প্রজেক্ট? এটা কি কেন্দ্র সরকারের না রাজ্য সরকারের? দেখো, এটা সেন্ট্রালেরও প্রজেক্ট, সেন্ট্রাল 50% এখানে ইনভলভ থাকে, ঠিক আছে। স্টেট কত ইনভলভ থাকে? স্টেট মাত্র 15% ইনভলভ থাকে। তাহলে বাকি 35% কে থাকে? স্পন্সার্ড ব্যাংক, ঠিক আছে। এক একটা ব্যাংক এর সঙ্গে স্পন্সার্ড করে, সেই স্পন্সার্ড ব্যাংক হচ্ছে বাকি 30% দেয়, 35% দেয়, ঠিক আছে। আর এই আরআরবির হেডকোয়ার্টার, ঠিক আছে, এইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, তার কারণ হেডকোয়ার্টার দেখলেই হাফ লোক মোটামুটি দিল্লি ভেবে নেয়। এটা কিন্তু উত্তরপ্রদেশে হচ্ছে আমাদের আরআরবির হেডকোয়ার্টার আছে। আর আরআরবি কন্ট্রোল কে করে? কন্ট্রোল তো সবসময় আরবিআই করবে, কিন্তু কন্ট্রোল আরবিআই করছে, কিন্তু যদি পর্যবেক্ষণ বলে দেয়, পর্যবেক্ষণ কে করবে? নাবার্ড করবে, নাবার্ড করবে হচ্ছে এই এর পর্যবেক্ষণ, ঠিক আছে। তো আরআরবি নিয়ে সব মোটামুটি হলো। নেক্সট 21 নাম্বার বলছি, রিজার্ভ ব্যাংক যদি ক্যাশ রিজার্ভ রেশিও, ঠিক আছে, বা সিআরআর বৃদ্ধি করে, তবে বাজারে টাকার যোগানের উপরে কী প্রভাব পড়বে, ঠিক আছে। তো এটা নিয়েও একটু গল্প বলি, একদম খালি ছেড়ে গেলে হবে না। দেখো, তোমাদের কি আছে, আমি আগেই বলেছিলাম, এরকম বলেছিলাম, আরবিআই হচ্ছে বাবা, কাদের বাবাও? বিভিন্ন ব্যাংকের বাবা, যেমন এসবিআই, ঠিক আছে, ইন্ডিয়ান ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, এরকম সব আছে, ঠিক আছে। তো এবার তার নিচে আমরা আছি জনতা, নিচে তো নেই জনতা সবার উপরে, কিন্তু কথা হচ্ছে কি, কথা হচ্ছে আমরা তো এইভাবেই তো জিনিসগুলো চলে আসে, টাকা আরবিআই থেকে ব্যাংকগুলো নেয়, ব্যাংক থেকে জনতার কাছে আসে, ঠিক আছে। আরবিআই থেকে ব্যাংকের কাছে আসে, ব্যাংক থেকে জনতার কাছে আসে, এটাই তো হয়। তোমাদের আমি একটু আগে 3টে জিনিস পড়েছিলাম। এই আরবিআই যখন এই দেয়, সুদ নেয়, সুদটা 3 রকমের, একটা কি, একটা হচ্ছে এমএসএফ, একটা হচ্ছে কি রেপো রেট, আর একটা হচ্ছে বেস রেট, পড়েছিলাম না? এগুলো কেন নেয় আরবিআই? আরবিআই কেন নিচ্ছে? কেন? তোরা তো এখানে দিয়ে ব্যবসাই করছিস না, তাহলে আরবিআইও একটু ব্যবসা করবে। কিন্তু কোনো সময় ধরে নাও, কথার কথা, একটা ব্যাংক হঠাৎ করে দেউলিয়া হয়ে গেল, বললো যে আমি চালাতে পারছি না, তো জনতা তো মারবে তো, তাই না? জনতা তো এখন ব্যাংকের সামনে গিয়ে করবে, আর জনতা আরবিআইয়ের উপরে চাপ দেবে তো, তাই না? যে আরবিআই কেন আরবিআইয়ের উপর চাপ দেবে? কারণ আরবিআইকে মানুষ ভরসা করবে, কেন? ওটা ভারতের ন্যাশনালাইজ ব্যাংক, তাই না? আরবিআইকে তো মানুষ ভরসা করেছে, আরবিআই ওইটা রেজিস্টার, আমি তো কোনো পাড়ার চাঁদুর কাছে তো আর ব্যাংকের টাকা জমা রাখিনি, তাই না? আমি তো কোনো চিট ফান্ডে টাকা জমা রাখিনি, যেটা আরবিআই রেগুলেটই করে না, আমি জমা রেখেছি সেই ব্যাংকে যে ব্যাংক আরবিআই লিস্টেড, তাহলে আমি আরবিআইকে রেখে সেই ব্যাংকে রেখেছি। এবার যদি সেই ব্যাংক হঠাৎ করে ডুবে যায়, তো আমার কী দোষ, ঠিক আছে? এবার আরবিআইও ফট করে কিছু করতে পারবে না, যদি ডুবে যায় ওরকমভাবে, কাউকে কিছু না বলে, তোরা একটা ঘোটালা করে বিদেশে পালিয়ে গেল বিজয় মালিয়ার মতো, তখন তো মুশকিল হয়ে যাবে। তাই জন্য কি হয়, আরবিআই সব সময় এই ব্যাংকগুলোর যে টাকা, ধরো ব্যাংকগুলো, প্রত্যেকটা ব্যাংক ধরো মার্কেট থেকে 100 টাকা তুলেছে, কথার কথা, প্রত্যেকটা ব্যাংক
ধরো 100 টাকা মার্কেট থেকে তুলেছে, ঠিক আছে, প্রতিটা ব্যাংক আমি 100 করেই ধরলাম, কেন 100% বলা উচিত অ্যাকচুয়ালি, আমি ধরে নিলাম যে এর 100%, এই 100%, আমি সুবিধার জন্য ধরে নিলাম যে প্রত্যেকটা ব্যাংক কী হচ্ছে 100% কী হচ্ছে মানে টাকা তুলেছে মার্কেট থেকে। আরবিআই কী করে, আরবিআই এই 100 টাকা থেকে 4% পুরো ক্যাশ টাকা, ঠিক আছে, পুরো ক্যাশ টাকা, যেটাকে কি বলে ক্যাশ, ক্যাশ টাকা, সেই ক্যাশ কী করে রিজার্ভ করে রাখে, ঠিক আছে, আর শেষ হচ্ছে রেশিও, এইটা কি হচ্ছে সিআরআর, ক্যাশ টাকা কী করছে রিজার্ভ করে রাখে, ঠিক আছে, কার কাছে রাখে, নিজের কাছেই রাখে। তাহলে কি বুঝতে পারলে সিআরআর নামের ফুল ফর্ম কি, তাহলে কি হচ্ছে এদের কাছ থেকে টাকা কি হচ্ছে পুরো ক্যাশ টাকা নিজের কাছে রেখে দিচ্ছে আরবিআই, এমনি রেখে দেবে, ওর কোনো ইন্টারেস্ট এদেরকে দেবে না, 4 টাকা এমনি নিজের কাছে রাখবে, এবং এটা তো ক্যাশ হয়ে গেল। আর একটা জিনিস তোমাদের প্রশ্নতে নেই, সিআরআরের সাথে ওটা দিলে ওই একই উত্তর একই হতো, সেটাকে কি বলে, সেটা হচ্ছে এসএলআর, ঠিক আছে, সেটাকে কী বলে এসএলআর। এসএলআরে মানে কি, এসএলআর হচ্ছে তোমার শুধু ক্যাশ নয়, সোনা ফোনা সমস্ত কিছু, এটা কত, এটা অনেক বেশি, 18%, মানে টোটাল 100 টাকা ধরো কোনো ব্যাংকের ইনকাম আছে, 22 টাকা তো আরবিআই নিজের কাছেই রেখে দেয়। ওটা আরবিআই কী করে, আরবিআই ওই জিনিসটা এই কারণেই রাখে যে ব্যাংকগুলো হঠাৎ করে যদি দেউলিয়া হয়ে যায় তো টাকা তো ফেরত দিতে হবে কিছু, তো তার কাছ থেকে আগে থেকে রেখে দেয়, ঠিক আছে, সেফটির জন্য, বুঝতে পারলে। আরবিআই এগুলোর উপরে অতটা ইন্টারেস্ট দেয় না, এসএলআরের উপরে হালকা হয়তো দেয়, কিন্তু সিআরআরের উপরে একদমই দেয় না, নিজের কাছে ওটা রেখেই দেয়, মানে সিআরআরটা নিজের কাছে রেখে দেয়, এসএলআরটা ব্যাংকেই রেখে দেয়, মানে যে ব্যাংক সেই ব্যাংকেই রেখে দেয়, ওই টাকাটা খরচা করলে হবে না, আরবিআই সবসময় দেখে, বুঝতে পারলে। তাহলে ব্যাপারটা এইবার বোঝো। এইবারে কথার কথা এখানে কি বলছে দেখো, বাজারে টাকার যোগান, ঠিক আছে, সিআরআর বৃদ্ধি করে দিয়েছে, ভালো করে জিনিসটা বোঝো। সিআরআর মানে তাহলে কি বললাম, ব্যাংক থেকে টাকাগুলো কোথায় যাবে, ব্যাংক থেকে টাকাগুলো সব আরবিআইতে যাচ্ছে, সিআরআর মানে। সিআরআরটা ধরো এই 4 টাকা ছিল, আরবিআই কী করছে বৃদ্ধি করে দিচ্ছে, বলছে না, ভালো করে বোঝো। তাহলে আরবিআই 4 টাকাটা ধরে নাও, কথার কথা আমি ধরে নিলাম 40 টাকা করে দিল বাড়িয়ে, তাহলে ব্যাংকগুলো কী হবে, 100 টাকা তুলেছে, 40 টাকা তো আরবিআইয়ের কাছেই পড়ে আছে, তাই না, আর এদিকে আবার 18 টাকা, মানে ম্যাক্সিমাম টাকা তো আরবিআই রেখে দিয়েছে, তাহলে জনতাকে কি বেশি টাকা দিতে পারবে, জনতা মানেই তো বাজার, বাজারের উপরে টাকার যোগান, তাহলে টাকার যোগান কমে যাবে, এ যত নিজের কাছে আরবিআই টাকা রেখে দেবে তখন ব্যাংকের কাছে টাকা কমে যাবে, ব্যাংকের কাছে টাকা কমে গেলে জনতার কাছে টাকা কমে যাবে, জনতার কাছে টাকা কমে গেলে বাজারে টাকা কমে যাবে, তাহলে কি হচ্ছে বাজারে টাকার যোগান হ্রাস পাবে, অপশান বি হবে উত্তর। শুধুমাত্র উত্তর করে চলে যাবে না এই টাইপের প্রশ্নগুলো, ঠিক আছে, এই টাইপের প্রশ্ন শুধুমাত্র উত্তর করলে কিন্তু হবে না, ওই প্রশ্ন এলে উত্তর একটু ভাবতে হবে জিনিসগুলো, ঠিক আছে। নেক্সট 22 নম্বর প্রশ্ন, 22 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে ভারতীয় অর্থনীতিকে মূলত কোন ধরনের হিসেবে সংজ্ঞায়িত করা যায়। আচ্ছা, অর্থনীতিকে মানে আমরা 3 ভাগে মোটামুটি ভাবতে পারি, একটা হচ্ছে ক্যাপিটালিস্ট, একটা সোশ্যালিস্ট, আর একটা মিক্স, ঠিক আছে, আর একটা মানে ফিউডাল, মানে তোমার হচ্ছে যেটা সামন্তবাদ যেটাকে আমরা বলি ফিউডালিজম, সেটাও হতে পারে। তো দেখো এইটা মানে একটু জ্ঞান না দিলে না এগুলো ঠিকঠাক হয় না, ঠিক আছে, জ্ঞান দিলে বলতে এই জিনিসগুলো তো বলে চলে গেলে উত্তর হয়ে যাবে, ঠিক আছে। দেখো আমি বলি 4টে ফ্যাক্টর আছে, একটা কি, একটা হচ্ছে আমাদের প্রথম যে ফ্যাক্টরটা সেটা কি, সেটা হচ্ছে ল্যান্ড, ঠিক আছে, প্রথম ফ্যাক্টরটা কি, আচ্ছা ল্যান্ডের আগে আচ্ছা আরেকটা আছে ক্যাপিটাল, ক্যাপিটাল মানে কি, যে টাকা, দেশের যত বড় বড় মানুষের যত টাকা সেটা, দেশের ল্যান্ড, দেশের লেবার, আর দেশে হচ্ছে অন্ত্রপ্রনিয়ার যারা ব্যবসায়ী, এই যে দেশের মেন টাকা, দেশের জমি, দেশের মানে মানে জমির পরে হচ্ছে লেবার, ঠিক আছে, দেশের যত কর্মী, আর যেতে দেশের যত বড় বড় উদ্যোক্তা, এই জিনিসগুলো, এই 4টে জিনিস যখন কোনো প্রাইভেট কোম্পানির হাতে থাকে, ম্যাক্সিমামটা প্রাইভেট কোম্পানির যখন কাছে থাকে, মানে প্রাইভেট মানুষের কাছে থাকে, তখন সেই দেশ হয়ে যায় ক্যাপিটালিস্ট দেশ, ঠিক আছে, বুঝতে পারলে। এই 4টে জিনিস মানে কি, মানে যত টাকা আছে বড় বড় টাকা, ম্যাক্সিমাম টাকা প্রাইভেট কোম্পানি, দেখো আমেরিকাকে দেখো, এই রকম দেশ হচ্ছে আমেরিকা, দেখো বড় বড় সব কোম্পানিগুলো ওখানে, কেন, ওদের বিশাল টাকা, ঠিক আছে, বিভৎস টাকা, মানে অ্যাপেলের যা, মানে ওদের যা অ্যাপেলের যা টাকা না, সে আমাদের দেশের মানে টোটাল ইকোনমির মতো অ্যাপেলের টাকা, এই মাইক্রোসফটের যা টাকা, মানে প্রচুর টাকা আছে ওই সমস্ত কোম্পানির, 1 নম্বর কথা হলো। 2 নম্বর কি, 2 নম্বর হচ্ছে কি বলছে লেবার, ঠিক আছে, 2 নম্বরে কি হচ্ছে ল্যান্ড,
দেশের ম্যাক্সিমাম ল্যান্ড ধরো তাদের কাছে, লেবার আর বড় বড় উদ্যোক্তা, এই সমস্ত কিছু প্রাইভেট যখন হয়ে যায় তখন হয়ে যায় কি ক্যাপিটালিস্ট ইকোনমি, যেমন হচ্ছে ইউএসএ। আর এই চারটে জিনিসই যখন পাবলিক সেক্টরে থাকে, মানে সরকারের কাছে থাকে, তখন হয়ে যায় সোশ্যালিস্ট কান্ট্রি, রাশিয়া, চায়না। আর আমাদের দেশে দেখবে, আমাদের দেশে ট্রেনও আছে, আবার মুকেশ আম্বানিও আছে, ঠিক আছে? ট্রেনও আছে আর মুকেশ আম্বানিও আছে, বুঝতে পারলে? ট্রেন মানে কি, মানে ট্রেন সরকারি হয়ে গেলে, আবার মুকেশ আম্বানি মানে তার মধ্যে ব্যবসা করছে। এইটা কি ভারতের অর্থনীতি মিক্স ইকোনমি। আর এখানে ফিউডালিজমটা আছে। ফিউডালিজম তোমরা কোথায় দেখেছো বলো তো? ফিউডালিজম তোমরা যখন গুপ্ত বংশ যখন পড়েছিল তখন তোমরা ফিউডালিজম পড়েছিলে, তাই না? একটুখানি মনে করি দিই, তোমাদের গুপ্ত মনে আছে? গুপ্তর পরে যখন তোমরা হর্ষবর্ধন পড়ো এবং শশাঙ্ক পড়ো, ঠিক আছে? তোমাদের দেখবে ওখানে লেখা আছে এই হর্ষবর্ধন এবং শশাঙ্ক এই গুপ্তদের সামন্ত রাজা ছিল। সেটাই তো সামন্ততন্ত্র, সেটাই তো ফিউডালিজম, তাই না? সেটা মানে সামন্ততন্ত্র পুরো ফেল করে গেছে, বুঝতে পারলে? যাই হোক, মানে সেটা পৃথিবীর কোনো দেশেই আর চলে না। 23 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে ভারতের কেন্দ্রীয় বাজেট পেশের সময় বাজেট ঘাটতি বা ফিসকাল ডিফিসিট বলতে কি বোঝো? ফিসকাল ডিফিসিট বলতে কি বোঝো, এটাও তো আমাকে বলতে হবে। আচ্ছা, ফিসকাল ডিফিসিট বলতে কী বুঝি, আমি একটা পেজ নেব, একটুখানি এটা বোঝাই, ঠিক আছে? এটা খুব ভালো কনসেপ্ট, খুব ভালো কনসেপ্ট, মানে খুবই ভালো কনসেপ্ট, ঠিক আছে? এটা একটু জানতে হবে। যারা জানো তারা উত্তর করে একটু কেটে আগের পেজে চলে যাবে, ঠিক আছে? কিন্তু যারা জানো না তারা আমার সাথে জিনিসটা একটু দেখো। ফিসকাল ডিফিসিটে আমি ধরো তোমাদের বলছি আমাদের দেশের ধরো ফিন্যান্স, ঠিক আছে? পাবলিক ফিন্যান্স, পাবলিক ফিন্যান্স একদম যে কিচ্ছু বোঝো না সেও পারবে, দেখবে। পাবলিক ফিন্যান্সকে আমাদের দেখো দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি, একটা হচ্ছে আমাদের আয়, আর একটা হচ্ছে আমাদের ব্যয়। দেশ কত আয় করে এবং দেশ কত ব্যয় করে, এই নিয়ে কোনো সমস্যা নেই। এটাকে, আয়টাকে আমরা ইংরাজিতে রিসিট বলতে পারি, রিসিট বলতে পারি, আর ব্যয়টাকে আমরা এক্সপেন্ডিচার বলতে পারি, ঠিক আছে? এবার আয় দুভাবে হতে পারে, ঠিক আছে? একটা রাজস্ব আয়, ঠিক আছে? রাজস্ব আয়, ঠিক আছে? রাজস্ব আয় যেটাকে আমরা রিভিনিউ রিসিট বলতে পারি, ঠিক আছে? রাজস্ব আয় বা হচ্ছে রিভিনিউ রিসিট বলতে পারি, ঠিক আছে? আর একটা কি, আর একটা হচ্ছে তোমার যে পুঁজিবাদী, যেটাকে আমরা ক্যাপিটাল, ঠিক আছে? ক্যাপিটাল তোমার হচ্ছে মানে রিসিট আমরা বলতে পারি। মানে দেখো ব্যাপারটা কিছু নয়, রাজস্ব আয় মানে কি? রাজস্ব আয় মানে যেগুলো ট্যাক্স নিচ্ছে, সরকারের আয় হচ্ছে, তাই না? বা অনেক সময় নন ট্যাক্স যেগুলো থাকে সেগুলো থেকেও সরকারের আয় হয়, ঠিক আছে? ক্যাপিটাল মানে কি? ক্যাপিটালের বড় বড় আয়, সরকারের বড় বড় আয় কোথায় হয়? ধরো আমরা লোন নিচ্ছি, দেশ পুরো কোথাও থেকে লোন নিচ্ছে, ঠিক আছে? তারপর দেশে ধরো ব্যাংকে যে টাকাগুলো আছে, ব্যাংকে তো মানুষের টাকা, মানে ভালো করে খেয়াল করো, এই টাকাটা সরকার হচ্ছে কি বলতো, সরকার ফেরত চাইবে না কোনো দিন। এই যে রাজস্বটা যেটা আছে, সরকারকে ফেরত দিতে হবে এই টাকাটা, নন রিটার্ন, আমি লিখে দিই। আমি সরকারের আয়ের কথা বলছি, ভালো করে খেয়াল করো। আমি শুধুমাত্র, অন্য কিচ্ছু ভাবতে হবে না এখন, পুরো কনসেপ্ট ক্লিয়ার করে দেবো। এখান থেকে প্রচুর প্রশ্ন আসে, ঠিক আছে? পুরো এই একটা প্রশ্নের উত্তরে আমি সব বলে দেবো। পাবলিক ফিন্যান্স মানে কি বলছি? সরকারের আয় বলছি, ব্যয় বলছি। আয়ের মধ্যে আমি দুটো করলাম, একটা হচ্ছে রাজস্ব আয়। রাজস্ব মানে ট্যাক্স, নন ট্যাক্স যে সমস্ত জিনিসগুলো আছে, যত ট্যাক্স যায় সরকারের কাছে, সরকার কি সেগুলো কাউকে ফেরত দেবে? ট্যাক্স নিয়ে নিয়েছে মানে নিয়ে নিয়েছে, হজম। কিন্তু আরেকভাবে সরকারের ইনকাম হয়, বড় বড় ইনকাম, যেমন সরকার কোথাও থেকে লোন নিয়েছে, অন্য দেশ থেকে লোন নিয়েছে, এটা কিন্তু রিটার্ন করতে হবে সরকারকে। কিন্তু সেটাও আপাতত আয় তো হচ্ছে, ওগুলো নিয়ে তো আর কেউ ফেলে রাখবে না। এই ব্যাংকের যত টাকা সরকারের ঘরে যাচ্ছে ঘুরে ঘুরে, আরবিআইতে যাচ্ছে, আরবিআই থেকে সরকার নিয়ে কাজে কাজে লাগাচ্ছে, তাই না? এগুলো তো সরকার রিটার্ন করতে হবে, তাই না? এ ধরো এলআইসি, ঠিক আছে? তারপর ধরো হচ্ছে যত সিকিউরিটি মানিগুলো আছে সব সরকার ব্যবহার করে, কিন্তু এগুলো ফেরত দিতে হবে সরকারকে। কিন্তু এন্ড অফ দ্য ডে ওটাও তো আমাদের আয়ই হলো। আরে ধার করে খেলেও তো খাওয়া, বুঝতে পারলে? আয় তো হলো। এইবার দেখো ব্যয়, ব্যয়ও দুটো হতে পারে, একটা হচ্ছে রাজস্ব ব্যয়, যেটাকে আমি হচ্ছে ওই রিভিনিউ বলতেই পারি, রাজস্ব ব্যয়। এবার রাজস্ব ব্যয়ের মধ্যে ধরো কী কী হতে পারে? আচ্ছা, আমি আয়, কথার কথা, একটু আরেকটু সুবিধার জন্য আয় বললাম, হয়তো আমি 500 টাকা আমরা আয় করেছি, ঠিক আছে? তার মধ্যে ধরো রাজস্ব আয় থেকে 100 টাকা
আর ক্যাপিটাল থেকে 400 টাকা, এরকমই হয়, বুঝতে পারলে? আমি উদাহরণ নিচ্ছি, যদি আয় 100 টাকা হয়, ধার ফার নিয়ে আরও অনেক, ব্যাংকের টাকা ফাঁকা অনেক না, এটা অনেক বেশি হয়। 100 টাকা আর দেখো দুটো আয় মিলে তাহলে কত হলো, টোটাল আয় 500 টাকা, ঠিক আছে? আর রাজস্ব, এবার দেখো ব্যয় হচ্ছে কি, একটা হচ্ছে রাজস্ব ব্যয়। রাজস্ব ব্যয় তোমরা বলবে রাজস্ব ব্যয় কোথায় কোথায় যায়? আরে এত কম মানুষের স্যালারি দিতে হয়, তাই না? এই যে এত মানুষের স্যালারি ট্যালারি দিতে হয়, ঠিক আছে? তারপরে আর কি, আর হচ্ছে তোমার কি বলবো, যত খরচা আর কি, ব্রিজ তৈরি করছে, এই তৈরি করছে, ওগুলো সব করতে হয়, 1 নম্বর। আর 2 নম্বর কি, 2 নম্বর ক্যাপিটাল, ক্যাপিটাল ব্যয়। এই ব্যয়টা মানে কি? এই ব্যয়টা মানে হচ্ছে যে লোন, কোনো দেশকে আবার লোন দিচ্ছে, বড় টাকা চলে যাচ্ছে, ঠিক আছে? কোনো দেশের হচ্ছে তোমার মানে কি বলবো, এই লোনের যখন টাকা পেমেন্ট করা হচ্ছে, লোন পেমেন্ট, একটা তো হচ্ছে তোমার লোন দিচ্ছে, আর একটা হচ্ছে যে লোন নিয়েছে সেই লোনের সুদ দিচ্ছে। ধরো বড় বড় যেগুলো হচ্ছে বাঁধ তৈরি হবে দেশেতে, ঠিক আছে, বড় ইন্ডাস্ট্রি হবে, সেগুলো সব এখানে চলে যায়। তাহলে বুঝতে পারলে? এবার তোমার কথার কথা বলছি, এই যে খরচ না, রাজস্ব খরচ, এটা 100 টাকা, তো রাজস্ব খরচ সবসময়, খরচ আমাদের দেশে ইনকামের থেকে সবসময় খরচা বেশি হয়ে যায়, 120 টাকা খরচা হয়ে গেছে। আবার এইটা ক্যাপিটাল, এখান থেকে ইনকাম আমাদের কত, 400 টাকা, তো এখানে 470 টাকা খরচা হয়ে গেছে। মানে ভালো করে খেয়াল করো, আমরা টোটাল আয় করেছিলাম 500 টাকা, আর এখানে কত হয়ে গেল, টোটাল ব্যয় করলাম 590 টাকা। আমাদের দেশ সবসময় এই ঘাটতিতে চলে। ওই জন্যই তোমাকে এখানে জানতে চেয়েছি যে বাজেট ঘাটতি বা ফিসকাল ঘাটতি কি, ডিফিসিট। আমাদের দেশ সবসময় আমরা যা ইনকাম করি তার থেকে বেশি খরচা করে ফেলি আমাদের দেশে, ঠিক আছে? ওইভাবেই আমাদের দেশে পলিসি চলে। এইবারে এখান থেকেই বিভিন্ন প্রশ্নগুলো আসে। তার মধ্যে একটা যেটা হয় সেটার নাম হচ্ছে রিভিনিউ ডিফিসিট, ঠিক আছে? কি বললাম? রিভিনিউ ডিফিসিট মানে রাজস্ব ঘাটতি কত। ভালো খেয়াল করে দেখো, রাজস্ব ঘাটতি, খরচা হয়ে গেছে 120, ইনকাম হয়েছে কত, 100 টাকা। ইনকাম 100 টাকা, খরচা হয়ে গেছে 120, তাহলে ঘাটতি কত হলো, 20 টাকা। তার মানে তোমাকে প্রশ্নটা তাহলে কী হবে, যখন তোমাকে রিভিনিউ ডিফিসিট বা রাজস্ব ঘাটতি জিজ্ঞাসা করবে, তখন তোমাকে বলতে হবে এই তোমার হচ্ছে কি, রিভিনিউ এক্সপেন্ডিচার, রিভিনিউ এক্সপেন্ডিচার মাইনাস তোমার হচ্ছে কি রিভিনিউ রিসিট, এইটা হচ্ছে কি তোমার রিভিনিউ ডিফিসিট হলো। তাহলে ক্যাপিটাল ডিফিসিট মানে কি? ক্যাপিটাল ডিফিসিট মানে ক্যাপিটাল ইনকাম কত, 470, মানে ক্যাপিটাল ইনকাম কত, 400 টাকা, আর খরচা কত, 470 টাকা। তাহলে কত হচ্ছে, 70 টাকা ঘাটতি হয়ে গেল ক্যাপিটালে। তাহলে এখানে কি হবে, এখানেও তেমনি, তো কী হয়ে যাবে, ক্যাপিটাল এক্সপেন্ডিচার মাইনাস ক্যাপিটাল তোমার হচ্ছে রিসিট, এটা হয়ে গেল। আর একটা প্রশ্ন আসে অনেক সময়, সেটা কি বলছে, সেটা হচ্ছে বাজেট ডিফিসিট, ঠিক আছে? কী হচ্ছে বাজেট ডিফিসিট, বাজেট ডিফিসিট, বাজেট ডিফিসিট মানে কি? বাজেট ডিফিসিট মানে হচ্ছে টোটাল ব্যয় মাইনাস টোটাল আয়, মানে যেটা 70 টাকা, ঠিক আছে? খুব সিম্পল। আর একটা যেটা আছে সেটা হচ্ছে ফিসকাল ডিফিসিট, মানে ফিসকাল ডিফিসিট কত। ফিসকাল ডিফিসিট মানে কি জানো? ফিসকাল ডিফিসিট মানে টোটাল খরচ, টোটাল এক্সপেন্ডিচার, মানে যেটা সেটা কত, সেটা হচ্ছে 590 টাকা মাইনাস অনলি রাজস্ব রিসিট, মানে এটা থেকে যেটা ইনকাম হচ্ছে, মানে মাইনাস 100 টাকা, মানে টোটাল ঘাটতি কত, টোটাল ঘাটতি কিন্তু যাচ্ছে হচ্ছে তোমার 490 টাকা। এইটাই কিন্তু অরিজিনাল আমাদের অবস্থা, এইটাই অ্যাকচুয়াল ঘাটতি। তোমরা এতক্ষণ মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে 20 টাকায় তো ঘাটতি যাচ্ছে, আচ্ছা ঠিক আছে 70 টাকায় তো যাচ্ছে, আচ্ছা ঠিক আছে এখানেও তো মোটামুটি যাচ্ছে, এখানে কত হচ্ছে, এখানেও 70 টাকায় তো মোটামুটি যাচ্ছে, এরকম ভাবছিলে এতক্ষণ। এখানে 90 টাকা হচ্ছিলো, যাই হোক 90 টাকায় তো মাত্র যাচ্ছে, হঠাৎ করে দেখলে এত ঘাটতি কোথা থেকে এলো, এটা বাদ দিলাম কেন? ভালো করে ভেবে দেখো, এই ইনকামটাও তো সরকারের ছিল না, এটা তো রিটার্ন করতে হবে সরকারকে। সরকারের অ্যাকচুয়ালি ইনকাম শুধু এইটুকুই, আর বাকিটা পুরো ধার নিয়ে নিয়েছে, তাই না? এইটা তো সরকারের ছিল না, এলআইসির টাকা, লোনের টাকা, এগুলো মানুষ ফেরত নেবে না। তাহলে এইটা যে বাদ দিলে যেটা পড়ে থাকছে সেটাই অ্যাকচুয়াল ঘাটতি। তাহলে ফিসকাল ডিপোজিটটাই কিন্তু অ্যাকচুয়াল, আর এরকমই হয় 15 লক্ষ কোটি টাকা ডিপোজিট আমাদের দেশ, এইরকম ভুলভাল বহুত জিনিস। ইকোনমি যত বুঝবে তত ভয় লাগবে যে এই কীভাবে চলছে দেশ, বুঝতে পারলে? এইবার এখানে ফিসকাল ডিপোজিট মানে জানতে চেয়েছে, চলো এবার দেখা যাক কী জানতে চেয়েছে। দেখো, ফিসকাল ডিপোজিট বলতে কোনটা বোঝো, মোট রাজস্ব আয় ও মোট রাজস্ব ব্যয়ের মধ্যে পার্থক্য, মোট রাজস্ব আয় মোট রাজস্ব ব্যয়ের মধ্যে পার্থক্য। তার মানে এটা কি, এটা হচ্ছে রেভিনিউ, অপশান এ অনুযায়ী এইটা হচ্ছিল,
তাহলে অপশান এ হবে না। আমার তো ফিসক্যাল ডিফিসিট জানতে চেয়েছে, তাহলে অপশান এ বাদ। সরকারের মোট ব্যয় ঋণ গ্রহণ ব্যতীত মোট আয়। সরকারের মোট ব্যয় মানে টোটাল এক্সপেন্ডিচার, আর ঋণগুলো বাদ দিয়ে মোট আয় মানে এইগুলো ঋণগুলো বাদ দিয়ে মোট আয়, মানে এইটাই তো তাহলে হয়ে গেল ফিসক্যাল ডিফিসিট, যেটা আমি তোমাদের এতক্ষণ ধরে বোঝালাম। তাহলে অপশান বি হচ্ছে না উত্তর, তাহলে অপশান বি অর্থাৎ এটাই হচ্ছে তোমার উত্তর। ঠিক আছে, বুঝলে উত্তর খুব সহজ। আর বুঝতে এই যে বলে দিলাম না, এর বাইরে কিন্তু হয় না, এই যে কটা বলে দিলাম এই কটাই কোশ্চেন আছে, দেখলে মনে হয় অনেক কিছু। যাই হোক, 24 নম্বর প্রশ্ন কি বলছে, বলছে ভারতের টাকার অবমূল্যায়ন বা ডিভ্যালুয়েশন অফ ইন্ডিয়ান রুপি এ পর্যন্ত কতবার করা হয়েছে। কতবার করা হয়েছে, এটা করা হয়েছে এখনও পর্যন্ত 3বার। ঠিক আছে, আমাদের ন্যাশনাল ইমার্জেন্সিও এখনও পর্যন্ত 3বার টাকা হয়েছে, ডিভ্যালুয়েশনও 3বার, মানে টাকার মূল্য কমিয়ে দেওয়া। ঠিক আছে, তোমরা বলবে টাকার মূল্য এমনি তো কমছে, সরকার কেন করছে, এ নিয়ে বিস্তর ফের বলা যায়, অনেক ভিডিও বড় হয়ে যাচ্ছে, আমি একটুখানি এবারে করছি। ঠিক আছে, যাই হোক, তো ডিভ্যালুয়েশন আমাদের প্রথম হয়েছিল কত সালে, 1949 সালে। ঠিক আছে, তারপর 1966 সালে এবং সর্বশেষ হচ্ছে 1991 সালে। এই 3বার হচ্ছে ডিভ্যালুয়েশন। তোমরা একটু চ্যাট জিপিটি কিংবা গুগলে সার্চ করবে ডিভ্যালুয়েশন কেন, কিংবা ইউটিউবেই সার্চ করবে যে ডিভ্যালুয়েশন কেন করা হয়। আমাদের টাকার দেখো মূল্য বেড়ে যাচ্ছে, মানে কমে যাচ্ছে বলে আস্তে আস্তে দেখো ডলারের দাম কত বেড়ে যাচ্ছে আস্তে আস্তে, তাই না? এটা ডিভ্যালুয়েশন। এবার সরকার নিজে থেকেই মাঝে মধ্যে কী করে, মানে টাকার দাম কমিয়ে দেয়। তুমি ভাববে এটা কী ধরনের জিনিস হলো, তাই না? কিন্তু এর জন্য আমাদের কিছু লাভ হয় মাঝে মধ্যে, তো সেটাই ডিভ্যালুয়েশন। এটা ভারতবর্ষে 3বার হয়েছে, একটু ইউটিউবে সার্চ করে নেবে, জেনে যাবে। ঠিক আছে, আমি একটু তাড়াতাড়ি এবার শেষ করছি। লাস্ট কোশ্চেন 25 নাম্বার, বলছে ভারতের অর্থনীতির প্রাথমিক ক্ষেত্র বা হচ্ছে প্রাইমারি সেক্টরের অন্তর্ভুক্ত প্রধান অর্থনৈতিক কাজ কোনটি। দেখো, আমি সবসময় বলি আমাদের 3টে আছে, একটা হচ্ছে কি, একটা হচ্ছে আমাদের প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি, আর একটা হচ্ছে টার্সিয়ারি। সবসময় এটা বলি। প্রাইমারি কি, মানে যেটা হচ্ছে নেচার মনে রাখবে, যেখানে আমি যেটা মানে পার্সোনালি অবজার্ভ করেছি সেটা হচ্ছে ন্যাচারাল জিনিসের উপরে যারা কাজ করে, যেমন কৃষি, মাছ, খনি থেকে কাজ করা। ঠিক আছে, কেউ মধু চাষ করছে, মানে মৌমাছি চাষ করছে, ন্যাচারাল জিনিসের উপরে। দেখো, মানে খনি মানে কয়লা, সেটাও ন্যাচারাল জিনিসের উপরে কাজ করছে। যখনই ন্যাচারাল জিনিসের উপরে কাজ করে সেটা দেখবে সবসময় সাধারণত কী হয়, সাধারণত প্রাইমারি সেক্টর হয়। ঠিক আছে, আর ওই ন্যাচারাল জিনিসগুলো কেউ যদি অন্য কিছু বানাতে চায়, ঠিক আছে, ধরো কেউ ন্যাচারাল জিনিস, ধরো মানে গাছ চাষ করছে, তুলো গাছ চাষ করছে। ঠিক আছে, তুলো গাছ চাষ করলেই যখন সেটা কী হয়ে গেল, সেটা প্রাইমারি সেক্টর হয়ে গেল। এবার ওই তুলো গাছ থেকে কী করছে, তুলো থেকে সুতো, গান্ধীজি কী করলো, চরকা ঘুরিয়ে সুতো বানাচ্ছে। কেন বানাচ্ছে, কাপড়ের কল করবে বলে। মানে ব্যাপারটা কেউ ম্যানুফ্যাকচারিং করছে। ম্যানুফ্যাকচারিং সবসময় সেকেন্ডারি। ঠিক আছে, আর যেগুলো হোয়াইট কলার জব, ব্যাংকে চাকরি, অফিসে যাওয়া, ঠিক আছে, সার্ভিস দেওয়া, তথ্য প্রযুক্তি, আইটি, এই সমস্ত সব টার্সিয়ারি। আমাদের জানতে চাইছে কি প্রাইমারি, তাহলে প্রাইমারি কোনটা হবে, কৃষি, মৎস্য চাষ, এইসব। আর পরিবহন যোগাযোগ এটাও সেকেন্ডারি হয়। ঠিক আছে, ধরো কেউ আলু চাষ করেছে, ঠিক আছে, আলু চাষ করেছে, কোথাও ট্রান্সপোর্ট করেছে, আর সেখান থেকে কী হচ্ছে, চিপস হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো প্রাইমারি এটা ম্যানুফ্যাকচারিং হলো, সেকেন্ডারি, মাঝখানে ট্রান্সপোর্ট যেগুলো সে টার্সিয়ারি। বুঝতে পারলে? তো আজকে এই 25টা প্রশ্ন, ইকোনমির প্রশ্ন করাতে গেলে একটুখানি আমার ভিডিওর ভিউ এই জন্য কমই হয়। ঠিক আছে, তার কারণ এইগুলো একটুখানি এক্সপ্লেন করে দিলে কী হয়, জিনিসটা কমপ্লিট হয়ে যায়। আর আমি সবসময় বলি যাদের জানা আছে তারা আগে বাড়বে দেখে নিয়ে, কিন্তু যাদের জানা নেই তারা দেখবে, কিন্তু এতে শেখার থাকে। বুঝলে, ইকোনমি কোশ্চেন সলভ করলে না অনেকটা টাইম লাগে। আমি সাধারণত করি, অন্যান্য অপশান দিয়েও করি, কিন্তু ইকোনমির ক্ষেত্রে কী হয়, জিনিসগুলো একটু বোঝাতে হয়। তা নাহলে তুমি আমাকে বলো, পুরো এই যে জিনিসটা আমি যে এতক্ষণ ধরে পুরো বোঝালাম, এটা শুধুমাত্র আমি অপশান বি দাগ দিয়ে চলে গেলে তুমি কি বুঝতে? এই যে পুরো জিনিসটা যেটা, এটা কিন্তু মানে বোঝার জিনিস পুরো। বুঝতে পারলে? তো ইকোনমি বেশ কিছু জিনিস আছে, সেগুলো না বুঝলে আর কি মানে ইকোনমিক নাম্বার আসবে না। ঠিক আছে, তো আমি চেষ্টা করবো এইভাবে, শুধু ইকোনমি নয়, পরের দিন সায়েন্সের একটা ক্লাস আনবো। ঠিক আছে, তো এরকমভাবে আস্তে আস্তে মানে শেষ করবো, আবার পলিটি থেকে শুরু করবো। অলরেডি আমি পলিটি দিয়ে দিয়েছি, তোমাদের জিওগ্রাফি দিয়ে দিয়েছি, মানে ইন্ডিয়ান জিওগ্রাফি এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি মিক্সে ছিল, মডার্ন হিস্ট্রি দিয়ে দিয়েছি। ঠিক আছে, মিডিয়াভেল হিস্ট্রির এক কোশ্চেন দিয়ে দিয়েছি, আজকের ইকোনমির কোশ্চেন দিচ্ছি, সায়েন্সের কোশ্চেন চলে আসবে, আবার পলিটিতে চলে যাবে। এই করে করে 24টা আমি সেট নেব। ঠিক আছে, যে যতই যাই হয়ে যাক না কেন 24টা সেট আমি নেবই নেব। ঠিক আছে, পরীক্ষার আগে পর্যন্ত 24 দিন হয়তো নেই, সেরকম হলে শেষ দিকে দিনে 2টো করে দেবো, কিন্তু 24টা সেটা আমি নেবো। তোমরা দেখতে থাকো, তোমরা কমন পাবেই পাবে, তুমি মিলিয়ে রাখবে। গ্রুপ সিতে কটা কোশ্চেন কমন এসে দেখবে, কেননা আমি কোশ্চেন মানে আমি পাওয়াচ্ছি না কমন, অ্যাকচুয়ালি কমন এই জন্যই আসবে কারণ এই কোশ্চেনগুলো আসে, সেইগুলোই আমি আনছি।
বুঝতে পারলে? তো আজকে এই পর্যন্তই থাক। আমার এটা রিকোয়েস্ট করার থাকে আর কি, যারা আমার চ্যানেলে নতুন আর কি, তারা আর কি একটু মানে সাবস্ক্রাইব করো, চ্যানেলটা একটু বাড়লে আর কি এনকারেজ পাওয়া যায়। তো এই আর কি, দেখা হয় পরের ভিডিও, ততক্ষণ স্টে টিউন অ্যান্ড বাই।